নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ কফি উইথ জেডি প্রোগ্রামে আমাদের বিশেষ অতিথি, আমার খুব প্রিয় শর্মিষ্ঠা। নমস্কার। সাথে সুরতদা। সুরতদার ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না, সুরতদা বিশাল বড় একটা মানুষ। মানে আমি ওনাদের সামনে আজকে বসে আছি, মানে এটা আমার কাছে একটা অনেক বড় সৌভাগ্য। যাই হোক সুরতদা। না, এইসব কিছু বলার নেই। আমি এসেছি, খুব ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আর তোমার স্টুডিও তো একদম মানে একটা আর্ট ফর্ম, খুব ভালো লাগলো তোমার এই স্টুডিওতে এসে। তো দাদা, আপনি মানে আপনার সম্বন্ধে একটু যদি ইন্ট্রোডাকশন দেন। আমার সম্বন্ধে বলার কিছু নেই, একজন শিল্পী, মানে শিল্পকর্ম করার চেষ্টা করি এবং কিছু ছাত্রছাত্রী পড়াই। হ্যাঁ, আর্ট কলেজ আছে, আমার নিজস্ব একটি আর্ট কলেজ আছে, ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস, আর একটি কলেজে পড়াই। এইটুকুই। এটুকুই না, অনেকটা। যাদের কাছে অনেক কিছু থাকে তারা এরকম ভাবেই বলে, আমাদের কাছে নেই তাই আমরা অনেক কথা বলি। হাসিটা তো রয়েছে, হাসিটা ওটাই সবচেয়ে বড়। যাই হোক, শর্মিষ্ঠা, তোর ইন্ট্রোডাকশন দে। নমস্কার। আমি মডেলিং করছি 2018 সাল থেকে, হয়তো অনেকেই আমাকে চেনো। তো এখানে আসতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে যে এত সুন্দর একজন মানুষ আমাকে ইনভাইট করেছে। তো খুব ভালো লাগছে। তোমরা সবাই সাথে থাকো, আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ হোক, খুব ভালো লাগবে। পেছনে ওর অনেক কাজ দেখাচ্ছি আমরা, আপনারা দেখতে পাবেন। তারপরে সুরতদার কাজগুলো দেখাবো। রাইডার অর্ণব, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং অর্ণব। গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান। আপনার সঙ্গে দাদা আমার আলাপ কবে? বেশ অনেক বছর, 15-16 সালের নাগাদ হবে, তাই না? হ্যাঁ। তোর সাথে ওই বসন্ত উৎসব, হ্যাঁ ওই টাইমটা। আপনাদের খেয়াল আছে অনেকেরই, যারা বসন্ত উৎসব ভিজিট করেন। ওর ছবিটা এখানে আসবে খানিকক্ষণ পরেই। সেটা বসন্ত উৎসব 2021-এ। সেই ছোট্ট খাট্ট মেয়েটা, সেই পেছনে ডানা ছিল। খুব সুন্দর এক্সপেরিয়েন্স, অত মানুষ একটা খোলা জায়গায় একসাথে, শুধুমাত্র জেডিদাই করতে পারে আর কি। এই করেই তো মরে গেলাম রে, যে এখন লিমিটেশনটা এমন হয়ে গেছে না যে আর ছোট কাজ করতে পারি না, লিমিটেশনটা হয়ে গেছে ইনডোর প্রোগ্রাম করতে পারি না। আমি একটা প্রশ্ন করি, মানে কোন প্রেক্ষাপটে এরকম একটা বিরাট ভাবনা যে একটা মানে ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে মেয়েকে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করানো, উৎসাহ দেখানো, এবং তারা আজকে অনেক মানে বিশাল বিশাল জায়গায় এস্টাবলিশড, এই চিন্তা ভাবনাটা মানে মানুষ তৈরি করার কারিগর, ফ্যাশন তৈরি করার কারিগর, এই চিন্তা ভাবনাটা এলো কি করে? আমি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা বিপ্লব দাশগুপ্ত, টিভি আর্টিস্ট, অনেকেই চেনে, আপনি হয়তো চেনেন, দূরদর্শনে যিনি খবর পড়তেন। আচ্ছা। তো পুরো গ্রুপ থিয়েটার ফ্যামিলি, আমার মাও গ্রুপ থিয়েটার করতেন, আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি। বাট আমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে এত সেলিব্রিটি দেখতাম, আমার এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। আচ্ছা। তো আমার এই প্রফেশনটা থেকে আমি হাজার হাত দূরে ছিলাম। তারপরে ফটোগ্রাফি, ছোটবেলা থেকে ফটোগ্রাফিটা ভালোবাসতাম, বাবার জেনিথ ক্যামেরা নিয়ে ছবি তুলতাম। তারপরে একটা ফটোগ্রাফি কোম্পানি খুলি, মানে নর্থে বিয়ের বাড়ির কাজ বলতে একমাত্র আমি, আমার কাছে এত বড় সেটআপ ছিল। তারপরে সেখান থেকেই আমার মিসেসের সাথে আলাপ। আমার মিসেসের মধ্যেও দেখতাম যে মানুষকে সাজানোর একটা প্রবণতা আছে। আচ্ছা। মানে আমাদের এখানে একটা বস্তি আছে, সেই বস্তিতে যত মেয়ের বিয়ে হতো আমার মিসেসই বিয়ে সাজাতো। এই করতে করতে আমার যে ভাইরা আছে, সে তখন তার বিয়ে হয়নি, সে তখন আমাকে বলে দিদিকে মেকআপটা শেখাও। দিদি মেকআপ শেখার পরে ও এত ভালো পিকআপ নিল, এত ভালো কাজ করতে শুরু করলো, ওই কাজটাকে আমি অনুপ্রেরণা দিতে গিয়ে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ি। আচ্ছা। এবং তারপর থেকে আমার যার মধ্যে সম্ভাবনা লাগতো, আমি তাকেই গিয়ে স্ট্রেট কাট ধরতাম, স্ট্রেট কাট থেকে টেনে নিয়ে চলে আসতাম। তারা আজকের ডেটে রুমা ক্রিয়েশনের পেজে গেলে দেখা যায় তারা সবাই আজকে টিভি স্টার, সিনেমা স্টার। মানে খুব কম, মানে মনে নেই খুব একটা, খুব কমই ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে গেছে, সবাই কাজ করে খাচ্ছে। এটা জন্য কোনো জায়গায় একটা আনন্দ লাগে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো সবাই আসে, কিন্তু এরকম ব্যতিক্রমী হয়ে ওঠার মানে মাথায় চিন্তা ভাবনাটা কি করে আসে? ওই ব্যতিক্রমী চিন্তা ভাবনাটাই এরকম যে আমি কাউকে কাজ দেব না, আমি কাজের জগৎ তৈরি করে দেবো।
ভীষণ কাজ ভালো, দিলে তো ভীষণ। একটা দেবো, দুটো দেবো, আমি একটা কাজের জগৎ তৈরি করে দেবো। যে আমি একটা ব্রিজ তৈরি করেছি, যেমন আমি একটা বসন্ত উৎসব করেছি 2014 সালে। 2014 বসন্ত উৎসবে 800 লোক এসছে, 15 বসন্ত উৎসবে 1 লাফে 3.5 চলে গেছে। এরকম ভাবে প্রতি বছর বাড়তে বাড়তে লাস্ট 2023 সালে বসন্ত উৎসবে 35,000 মানুষ এসছে। সারা পশ্চিমবঙ্গের একটা দৃষ্টান্ত হয়েছে এই উৎসবটা। পশ্চিমবঙ্গে মানে বোলপুরে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এখন না গিয়ে কলকাতার কলকাতা বসন্ত উৎসবে বসন্ত। আসছে মানুষ। কেন? এখানে ভ্যারাইটি আছে, এখানে ভ্যারাইটি আছে, আর প্রফেশন তৈরি করা। একদম। যেমন আমার একটা ব্যাপার ছিল, মনে মনে বলতাম যে আমি 100টা মানুষকে চাকরি দেবো। সেই কোটাটা আমার 32 বছর বয়সে আমার পূরণ হয়ে গেছে, আমি 100টা মানুষকে চাকরি দিয়ে দিয়েছি। দেন তারপর থেকে আবার একটা নতুন ভূত চাপলো, যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে সবাইকে এখানে আমি রোজগার করব, সবাইকে প্রফেশনে নিয়ে আসবো। এবং শুধু প্রফেশনে নিয়ে আসা না, মাথা উঁচু করে প্রফেশনে আসা। এটার জন্যই আমার মার্কেটে অনেক শত্রু, এটার জন্যই মার্কেটে অনেক খারাপ আমাকে নিয়ে আলোচনা করা হয়। না, কোনো একটা ভালো কাজ করতে গেলে তো আমরা ট্র্যাডিশন দেখে আসছি, আমাদের ভারতের মানে সেই পরম্পরাই এটা চলে আসছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের শত্রু থাকবেই, ভালো কাজ ক্ষেত্রে শত্রু হবে, তাদের নিয়েই পথ চলতে হবে, তাদেরকে ছেড়ে দিয়ে নয়, তাদেরকে নিয়েই পথ চলতে হবে। যখন আমি দেখি কেউ বড় হয়েছে বা কারুর, আজকেই তো আপনাদের দেখাচ্ছিলাম যে রীতাম্বারা বা এই যে আর্টিস্টরা যারা বড় বড় কাজ করছে, যেমন ওর, আমি ওর প্রত্যেকটা কাজ দেখি, কারণ আমার ভালো লাগে। এবং যদি সামনে আসে কমেন্টস তো আমি করি, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই যে সাহসটা, এটাই আমার ভালো লাগে, যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির মেয়েদের এই যে সাহসটা, এটা আমি খুব এনজয় করি। ইনক্লুডিং আমার মেয়ে। কেউ একজন আমাকে রিসেন্ট বললো যে আপনি কিরকম বাবা, যে আপনার মেয়ে মানে বিকিনি পরে মনোকিনি পরে টিং টিং করে দৌড়চ্ছে, আর আপনি তার ছবি নিজেকে কমেন্টস করছেন। বস, আমার মেয়ে যেটা ক্যারি করতে পারছে, আচ্ছা আচ্ছা মানুষ ক্যারি করতে পারবে না, ওকে মানাচ্ছে তবেই ও করছে। ঠিক। আপনারা তো ড্যাব ড্যাব করে শাড়ি ভিডিও দেখেন, একটা মোটা সোটা মেয়ে শাড়ি ভিডিও করছে, সেটা যখন আপনারা দেখেন না, আপনাকে বলছি আপনি একটা বাবা হয়ে কি করে প্রশ্রয় দিচ্ছেন? একটা প্রফেশন, আমরা ক্যামেরার সামনে খুলি, ক্যামেরার সামনে আমরা কাজ দেখাই, আমাদেরকে ভগবান যে সৌন্দর্যটা দিয়েছে সেটা আমরা দেখাই মানুষকে, কিন্তু ক্যামেরার পেছনে আমাদের দিকে তাকানো, আমাদের পার্সোনালিটি ম্যাচ করানো অনেক কষ্ট, অনেক শক্ত। একদম বাস্তব, সেটাই বাস্তব। এই দুটো মেয়ের মধ্যে ডিফারেন্স, এই স্ক্রিনের মেয়েটা আর এই মেয়েটা, এটাই আমাদের ডিফারেন্স। একদমই তাই। এখনো অবধি তোর ফ্যাশন ইন্ডাস্ট্রির সবথেকে গুড মোমেন্টস? সবথেকে গুড মোমেন্টস বলতে মানে কোন শুটে বেশি এনজয় করেছি? শুট রিলেটেড বলে, তারপরে প্রাইভেট লাইফে যদি বলতে চাস তো বল। পুরো শুটে বলতে গেলে আমাদের মানে আমি মূলত তো ইটালিয়ান একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করি, তো ওদের বিভিন্ন আউটডোর প্রজেক্টস থাকে যেগুলো আমরা এখান থেকে করে ওদেরকে বাই অনলাইন সেন্ড করি। তো এরকমই একটা প্রজেক্ট ছিল যেটা আমি কাশ্মীরে গিয়ে করেছিলাম। ভেরি গুড। ওই কাশ্মীরের সোনমার্গ বলে একটা জায়গা আছে, যেটা 0 পয়েন্টে বরফের মধ্যে করেছিলাম। ওটা মানে আমার জন্য একটা মানে কি যে মোমেন্ট ছিল, ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মাইনাস অবভিয়াসলি অতটা খেয়াল নেই, কিন্তু ওই আমি যখন টপ পয়েন্টে পৌঁছেছিলাম, ওই বরফের মধ্যে অতটা ঠান্ডা লাগছিল না যতটা নিচে লাগে। ওখানে মানে অসাধারণ লেগেছিল। আমি বিকিনি শুট করেছিলাম ওখানে, অসাধারণ লেগেছিল। ওইটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। মানে আমি যত কাজ করেছি 2018 সাল থেকে, তো এটা আমার কাছে বেস্ট মোমেন্ট। এই একটা শখ আছে যে কাশ্মীরে যাব, সবাই বলতে গুলি করে দেবে গেলে। একদম মানে ভূস্বর্গ তো ভূস্বর্গই। আপেল খেয়েছিলি? হ্যাঁ খেয়েছিলি? হ্যাঁ একদম। মানে বাগানে ঢুকে? হ্যাঁ বাগানে ঢুকে। আপেল হচ্ছে রাস্তাঘাটে নোংরা পড়ার মতন আপেল পড়ে রয়েছে, এরকম অবস্থা চারিদিকে। মানে 30 টাকায় খুব ভালো আপেল পাওয়া যাবে, যেটা এখানে খুব কস্টলি আপেল আর কি। একটা বাগান আছে সেখানে আপেল নাকি হ্যাঁ বাগান, ছিঁড়ে খেলে কোনো প্রবলেম নেই, বেশি পরিমাণ আনতে দেবে না। ওখানে একটা দুটো ছিঁড়ে খেলে কারোর কোনো মানে প্রবলেমই নেই।
আপনার যেটা চয়েস হবে আপনি খেতে পারেন। তারপর গ্রিন কালারের অ্যাপেল ছিল, গ্রিন কালার। হ্যাঁ। খুব মিষ্টি, খুব সুন্দর। কাশ্মীর পুরো জায়গাটাই সুন্দর। আর পেহেলগাঁও বলে আরেকটা জায়গা ছিল, ওটাও অসাধারণ, অসাধারণ। ঝিলাম নদী ছিল। মানে এটা এখনো তো বেস্ট মোমেন্টস। হ্যাঁ একদম। দাদা যদি বলেন একটু। দিস মোমেন্ট মানে আমাদের এক্সিবিশনে বিভিন্ন অভিজ্ঞতা তো আমাদের সবসময়তেই থাকে। তা বড় বড় আর্টিস্টের সঙ্গে করেছি। হরিপ্রসাদ চৌরাশি আমার কলেজে এসেছেন, হ্যাঁ, আমার নিজে উনি আমার জন্য বাঁশি বাজিয়েছেন, এটা আমার কাছে বিরাট একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আর এটা তো আমার শুটের ছিল। তো আরেকটা পার্সোনালি বেস্ট মোমেন্ট বলতে যখন আমি 2022-এর কলকাতা তিলোত্তমা হই। আরে না, এটা ওটা তো জানতাম না। এটা আমি জানতাম না, দেখিনি, খেয়াল করিনি তাহলে। কিন্তু দুর্ভাগ্যবশত মানে যেদিন আমার ফাইনালটা ছিল, একদিকে সৌভাগ্য, কারণ অ্যাকচুয়ালি ফাইনালের পরের দিন কোভিড হয়ে যায়, মানে কোভিডের জন্য লকডাউন হয়ে যায়। লকডাউন হয়ে যায় মানে 22-এর 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি, মানে 2nd জানুয়ারিতে এই দিন থেকে না, এই দিন হচ্ছে আমার ফাইনালটা ছিল। আচ্ছা আচ্ছা। আর 3rd জানুয়ারি থেকে 5 জানুয়ারি থেকে হ্যাঁ 5th জানুয়ারি, হ্যাঁ 5th জানুয়ারি থেকে লকডাউন হয়ে যায়। তো ওই সময়টা একটা আমার ওঠার টাইম ছিল, কারণ প্রচুর পরিমাণ পাবলিসিটি আসছিল, কিন্তু ওই লকডাউনের জন্য আমার অনেকটা প্রবলেম হয়ে যায়। কিন্তু তাও মানে আমি খুব ফরচুনেট যে ভগবান আমাকে ওই দিনটা দিয়েছিল। ওই দিনটা না হলে আমি সেদিন কলকাতা তিলোত্তমা হতে পারতাম না। তো ওটা আমার পার্সোনালি বেস্ট মোমেন্ট। এখানে কলকাতা তিলোত্তমার ছবি নেই না? হ্যাঁ আছে, ছবি আছে, অনেক পেপারও এসছে। আচ্ছা আচ্ছা, ওই পেপার কাটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে 5টা বড় বড় অর্গানাইজেশনস ছিল। তো সেই দিনকার তাদের অভিজ্ঞতাটা বল না। সেদিন বলতে আমি মানে যেই দিন হয়েছে ওই দিন আমি অ্যাকচুয়ালি জানতাম যে এই দিন মানে আমাকে প্রাইজ দেওয়া হবে, ওটা প্রাইজ দেওয়ার সেরিমনিটা ছিল। এর আগে আমাদের কম্পিটিশনগুলো হয়েছিল, আর যেহেতু ওই মানে ফার্স্ট টাইম লকডাউনটা হয়ে গিয়েছিল, আমাদের বেশিরভাগ কম্পিটিশনটা হয়েছিল অনলাইনে, বাই ভিডিও কল, মানে গুগল মিটে বিভিন্ন কোয়েশ্চেন আনসার, র্যাম্প, এগুলো অনলাইনেই বেশি হয়েছিল। তো 2nd জানুয়ারিটা মানে আমি স্বামী শ্রদ্ধা নামটা বিশ্বআত্মানন্দ মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রধান, আচ্ছা, ওনার থেকে, হ্যাঁ এটাই এইটাই না? ঠিক আগেরটা, এইটা তো। হ্যাঁ আমি ওনার থেকেই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। তো এটা আমার জন্য বিশাল সৌভাগ্যের একটা সময়। শোভনদেব চট্টোপাধ্যায় আসার কথা ছিলেন, উনি কোভিডের জন্য আসতে পারেননি। কি লাগছে তো? ভালো লাগছে? তো এটা আমার জন্য একদম মানে খুব প্রেসিয়াস টাইম। এরকম কম্পিটিশনে আমার আরো যাওয়ার ইচ্ছা আছে, এরকম মোমেন্ট আরো এনজয় করার ইচ্ছে আছে। এই ব্যাপারে তোকে আমি বলি, তোর লিংক অবশ্যই থাকবে। আমার মেয়ে জয়স্মিতার সঙ্গে এই ব্যাপারে একটু যোগাযোগ রাখবি। ও যেহেতু অলরেডি 3টে বড় বড় কম্পিটিশন জিতেছে, সেহেতু ওর কাছে যখনই কোনো কম্পিটিশন রিলেটেড কাজ আসে, ও কি করে সঙ্গে সঙ্গে সেটাকে স্প্রেড করে, সবাইকে ডাকে। এই যেমন খানিকক্ষণ আগে বলছিলাম যে তানি ভট্টর মেয়েকে আমার মেয়ে গত পরশুদিন তার আগের দিন ডেকে নিল এবং ও সিলেক্ট হয়ে গেল। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আর রেগুলার জাম্প করতে হবে। এখান থেকে বিশাল পপুলারিটি পাওয়া যায়, বিশাল। সব থেকে বড় কথা, বড় বড় কোম্পানি তোকে ডাকবে। একদম। তোর ইনস্টাগ্রামে ফলোয়ার কত? 3000 এর মতো। 3000। মানে ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি আমি অতটা ইউজ করি না। ইনস্টাগ্রামই করতে হবে। আর্টিস্ট মানেই এখন ইনস্টাগ্রাম। এখন তুই ফেসবুকের প্রোফাইল কাউকে দিলে সে তোকে পাত্তা দেবে না, ইনস্টাগ্রাম প্রোফাইল দিতে হবে। হ্যাঁ। ইনস্টাগ্রামে যেই মুহূর্তে তোর 70, 75, 80,000, 1 লাখ হয়ে যাবে, ব্র্যান্ড তোকে মেসেজ করবে ইনবক্সে এসে, একদমই। তুমি আমার ব্র্যান্ডের শুট করো। তুই আমার মেয়ের রিসেন্ট ডাবলের কাজটা দেখেছিস, আমি জানি না। হ্যাঁ, মানে ইনস্টাগ্রাম থেকে অ্যাকচুয়ালি রাশিয়ান কিছু কাজ আমি পেয়েছিলাম। তো ওরা বাই ইনস্টাগ্রামে আমি কিছু লিংগড়ি কোম্পানি এবং কিছু ওয়েস্টার্ন গার্মেন্টস, তো ওদের অ্যাডিং এর জন্য আমাকে মানে প্রমোশনাল কিছু ভিডিও বানাতে বলেছিল ইনস্টাগ্রামের থ্রুতেই। আচ্ছা। তো ওটা আমি এখনো কন্টিনিউ করছি। ওরা বাই কন্ট্রাক্টই 1 বছরের জন্য আর কি কাজের ইয়ে দিয়েছিল, তো ওটা চলছে এখনো। একটা রাশিয়ান কিজেল বলে একটা কোম্পানি। এই একটা কোম্পানি যখনই তোকে কাজ দেবে, পাশাপাশি চচ্চর করে অন্য মানুষ চলে আসবে তোর পাশে। আর যখনই কিছু পোস্ট করবি, খুব প্রিয় মানুষ যাদের ভালো ভালো, যাদের একটু বেশি রিচ আছে, তাদের সাথে কোলাবোরেশন করবি।
তাদেরকে কোলাবোরেশন করে তাদেরকে স্ট্রেট কাট বলবি, একদম তাকে স্ট্রেট কাট বলবি, নিচু হতে কিচ্ছু এসে যায় না। যখন দাঁড়িয়ে যাবি তখন তো দাঁড়িয়ে যাবি। তাকে বললি যে ম্যাডাম আপনার তো, আপনি আমাকে যদি একটু কোলাবোরেশনে অ্যাড করেন। কারোর 1 লাখ আছে, হ্যাঁ কারোর 1 লাখ আছে, যেই মুহূর্তে আমি একটা বুড়ো পুরীর সমুদ্রের ধারে গিয়ে গেঞ্জি পরে একটা ভিডিও করেছি, আমার ছেলে মেয়ে ভিডিও করেছে, সেটা এখন রিচ খাচ্ছে কত 56,000 না 57,000। বাহ। ঠিক আছে, এরকম যার রিচ আছে সেরকম মানুষের সাথে ভাব তৈরি করবি, প্রফেশনাল ভাব তৈরি করবি, কাজের ভাব তৈরি করবি, এবং তার সাথে কোলাবোরেশনে গিয়ে প্রোফাইলটাকে রিচ কর। একদম ইনস্টাগ্রাম কিন্তু 4 হাতে পয়সা দিচ্ছে, আর সমস্ত বাইরের কাজ, বড় কাজ, ভালো কাজ সব ইনস্টাগ্রাম থেকে আসবে। ফেস ফ্রেশ ফেস এদের পেজে যাবি, গিয়ে সেখানে গিয়ে কমেন্টস করবি, যেই কমেন্টস করবি ওদের যে অ্যাডমিনরা আছে তোর প্রোফাইলে ঢুকবে, যেই তোর প্রোফাইলে ঢুকবে তোর কাছে ফেসে যাবে, যেই তোর প্রোফাইলে ঢুকবে, মানে ফেসে যাওয়ার ব্যাপারটা কি, চোখ টেনে নেবে। তোর তো কাজ সুন্দর, তোর 3000 রিচ আছে, মানে হচ্ছে 3000 রিচ বাড়াতে হবে, কারণ কাউন্টিং একটা বিষয়, কাউন্টিং একটা বিষয়। মানে যেহেতু আমি ফেসবুকটা আমি খুব বেশিভাবে করি, ওই জন্য ওটার ফলোয়ার্স প্রচুর, কিন্তু 10K কি 11K মতন। যে লেভেলের কাজ তুই করছিস, যে লেভেলের কাজের জন্য আমি তোর ফ্যান, সেই লেভেলের কাজের 10,000 বা 3,000টা নর্মালি রিচ তুলতে হবে, রেগুলার কাজ করতে হবে। তোর কাছে ছবি তো প্রচুর আছে, রোজ একটা করে ছবি মার, একটা করে। আর দেখ, আমাদের তো মার্কেট আমাদেরকে কি ভাবে, আমরা সেলিব্রিটি, আমরা সেলিব্রিটি, আমাদের সাথে একটা কেউ কথা বলতে পারলে সে নিজেদেরকে ধন্য মনে করে, তাই তো? এটা কি হ্যাঁ, মানে আমার কাছে রেগুলারলি বিভিন্ন কান্ট্রি থেকে মেসেজ আসতে থাকে যে এই কান্ট্রি থেকে আমি বলছি তোমার কাজ দেখি খুব ভালো লাগে, আবার কিছু গিফটস তো আছে, তো এগুলো হতে থাকে, এগুলো পেলে তো মানে কাজ করার আগ্রহটাও আরো বাড়ে, আরো ভালো লাগে। আর এটাই আমাদের মানায়, একদমই এটাই আমাদের মানায়, এটাই ফ্যান ফলোয়ার্স। যে 3,000 মানুষ, 3টে মানুষ ভালোবাসলেও তো ভালোবাসা, সেখানে 3,000 মানুষ আমাকে ভালোবাসে। 3,000 কার থেকে, কোন লিঙ্ক থেকে কে কোথায় চলে যাবে, উনি ওপরে বসে আছেন সেই চাকাটা ঘোরানোর জন্য। একদম একদমই। কিন্তু একটাই কথা, আমাদের যেমন যারা অফিসে চাকরি করেন, উনি একটা জব করেন, ওনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় বেরোতে হয়, একটা নির্দিষ্ট সময় বাড়ি ফিরতে হয়, তার মধ্যখানে টিফিন খেতে হয়, তার মধ্যখানে ওনার ফ্যামিলিকে সময় দিতে হয়। আমাদের কাছে কিন্তু ওসব কিছু নেই না, আমাদেরকেও একটা রুটিন তৈরি করতে হবে, আমাদেরকেও একটা রুটিন তৈরি করতে হবে যে আমি সকাল থেকে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়াকে দেব। সোশ্যাল মিডিয়াই তোকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, তার মানে তোকে আজকে পৃথিবীর সব কান্ট্রির কোনো না কোনো ফ্যান বেস তোর আছে। হ্যাঁ একদম। তুই দেখতে জানিস, ইনসাইড দেখতে জানিস, ইনসাইডে গিয়ে ক্লিক করবি, দেখতে পাবি কোন কোন কান্ট্রি কে কে তোকে দেখে। ভাব তুই কোথায় পৌঁছে গেছিস, কেন পৌঁছেছিস, তুই আর্টিস্ট বলে। একদম, তুই আর্টিস্ট বলে। আর এই যে আমাদের গ্ল্যামারটা, এই যে আমাদের সৌন্দর্যটা মানুষ এনজয় করে, এটার জন্যই তো আমাদের দাম। একদমই। আর এটা ভগবান প্রদত্ত, তো এটার প্রকাশই করতে হবে সব সময়। না, নিজের ঢাক তো ভাই নিজেকেই বাজাতে হবে, নিজের ঢাক নিজেকেই বাজাতে হবে। আমার ঢাক শুধুমাত্র আমার বাবা মাই ছেলে মেয়েদের খালি নামে প্রশংসা করে, বাবা মাই ছেলে মেয়েদের খালি প্রশংসা করে, বাইরের লোক প্রশংসা করবে না। তোকে প্রশংসাটা টেনে নিতে হবে একদম। এই যে তোর তোর ওই ছবিটা, ওই যেটা ক্যালেন্ডারের যে ছবিটা, ওই ছবিটা দেখে আমার চোখ সরছে না, আমি বারবার দেখছি ছবিটাকে, বারবার দেখছি। তার মানে কি, এটাই কিন্তু উল্টো দিকের ভিউয়ার্স এর কাজ। হ্যাঁ, ঠিক আছে, ব্লগ করা শুরু কর, ছোট ছোট ব্লগ করা শুরু কর। দেখেছিস তো, আমি পুরীতে গিয়ে ছোট ছোট ব্লগ করেছি, মজা করে করেছি, কোথায় চলে গেছে লাইভ। আর তোরা করলে তো আজকে তুই 3,000-এ আছিস তো, প্রতিদিন আমার মেয়ে রোজ বলে, বাবা আজকে আমার 800 ফলোয়ার হয়েছে, আজকে আমার 900 ফলোয়ার হয়েছে। তার মানে কি, একবার রিচ এগোতে শুরু করলে আর বেশি হবে না। একদমই তাই। দাদা এবার আপনার কিছু বলুন, মানে আপনার প্রফেশন
ও যেটা আমি আমার- আপনাকে এটা হ্যাঁ। জিজ্ঞেস করি সেটা হলো এই যে নিউড, এই যে মানে এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রির এই একটা যে পার্ট, এই পার্টটাকে কিন্তু বাবা মারা, গার্জিয়ানরা বা পাশের বাড়ির বৌদি, পাশের বাড়ির কাকিমা, জেঠু, নপিসমশাই, নপিসিমা, হুম, হুম, এরা কিন্তু খুব নেগেটিভ চোখে দেখে। দেখুন এই ব্যাপারে যদি কিছু এই বিষয়ে বলতে গেলে মানে ভারতের শিল্প সংস্কৃতি যদি আমি আলোচনা করি প্রথম থেকে, ধরুন আজ থেকে 5,000 বছর আগে থেকে আলোচনা করি যদি করি, তখন এই নুড নিয়ে কোনো সমস্যা ছিল না। ভারতের মন্দিরে দেখবেন, ভারতের চিত্রকলায় দেখবেন, অজন্তা এলোরা দেখবেন, সেটা একটা সাবজেক্ট, আর্ট সাবজেক্ট। সমস্ত শিল্পে, ভারতের শিল্প সঙ্গীতের উপর যেমন বেশ আছে, সাহিত্যও আছে, তেমনি ভাস্কর্যটা ভারতের পৃথিবীব্যাপী একটা বিস্ময় সৃষ্টি করেছিল। মানে আসমুদ্র, হিমাচল তথা এদিকে বাংলাদেশ, এদিকে আফগানিস্তান, পুরোটাই ভারতীয় সংস্কৃতির মধ্যে ছিল। এবার মুসলিম যখন শাসন শুরু হলো, 2000 বছর আমাদের মুসলিম শাসন করলো, তখন এই শিল্পটা কেমন একটু নেতিবাচক প্রভাব পড়তে লাগলো। মানে এই প্রভাবটা এমন একটা জায়গায় আসতে লাগলো, বা এমন একটা জায়গায় তৈরি হয়েছিল, কলকাতায় যে আমাদের আর্ট কলেজগুলো ছিল, তখন ওরিয়েন্টাল কলেজ অফ আর্ট, আচ্ছা, হ্যাঁ, এই তখন গভর্নমেন্ট আর্ট কলেজ তৈরি হয়নি, অবনী ঠাকুর একটা কলেজ তৈরি করেছিলেন, বেঙ্গল স্কুল অফ আর্ট, এগুলোতে লাইভ স্টাডি ক্লাস বন্ধ হয়ে গেল। কারণ এত নেতিবাচক প্রভাব, মেয়েরা আসবে না শিল্প শিক্ষাতে, পাশ্চাত্য রীতির শিল্পকলা আমাদের ছেলেমেয়েরা শিখবে না, তাহলে কি করে হবে? ওই মহান শিল্পকলা, যে শিল্পকলা অজন্তা এলোরা এখন পৃথিবীর 7ম আশ্চর্যের একটা আশ্চর্য বললেও বেশি, কিন্তু সেই শিল্পকলা দেশের মানুষে আমরা একটা মেয়েদেরকে পাচ্ছি না স্টাডি করার জন্য। এইরকম একটা অবস্থা সম্মুখীন হয়েছিল আমাদের কলকাতা, বাংলা তথা সারা ভারতবর্ষ। সেইখান থেকে আস্তে আস্তে কিছু মানুষের সহযোগিতা বেড়েই যাওয়া। এখানে যার নাম প্রথমেই করতে হচ্ছে, তিনি হচ্ছে হেমেন মজুমদার। তিনি করলেন কি, ট্রান্সপারেন্ট বডি, ইউরোপিয়ান চিত্রকলা তিনি এখানে তুলে ধরার চেষ্টা একটা করলেন, নতুন ফর্ম, নতুন একটা ফর্ম দিতে লাগলেন। কি হলো আলটিমেট, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতের মানুষ তাকে নিয়ে, আমরা এখন যেটা ট্রোল বলি, সেরকম ব্যঙ্গাত্মক কবিতা, যেটা বিদ্যাসাগরকে নিয়ে হয়েছে, মহান মানুষদের নিয়ে হয়েছে, সেই শুরু হয়ে গেল, মানুষদের নিয়েই হয়। নিয়েই হয়, শুরু হয়ে গেল। ওনার বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল, কিন্তু উনি তো হারার পাত্র নন। বলুন দাদা। তিনি তখন করলেন কি, একটা নতুন ফর্ম, ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস, ইন্ডিয়ান একাডেমি, সেখানে তিনি করলেন কি, এই শিল্পকলার বিস্তারের জন্য, মানে পাশ্চাত্য শিল্পরীতি, যে বডি স্কেপ, নুর স্টাডি, এইগুলো যাতে আমাদের দেশেও হয়, সে ভীষণভাবে চেষ্টা করলেন। এগিয়ে এলেন প্রতুল বোস, তিনি গভর্নমেন্ট আর্ট কলেজের পরবর্তীকালে প্রিন্সিপালও হয়েছিলেন। এইভাবে তিনি ভীষণভাবে এগিয়ে গেলেন। এখন দেখুন, এটা আমরা আস্তে আস্তে এই পদ্মা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন সমস্ত আর্ট কলেজে, ইন্ডিয়ার সমস্ত আর্ট কলেজে ফিগার স্টাডি করানো হয়, নোট স্টাডি করানো হয়। নোট যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে স্টাডি করাবো কি করে? ঠিক, ঠিক। আমরা নোট স্টাডি করাচ্ছি কলেজে। যদি ফিগারের গঠন না করে, কোনোদিন শিল্প হবে না, ফ্যাশন হবে না, কিচ্ছু হবে না। একটা দেবী প্রতিমা তৈরি করুন, আগে তার স্ট্রাকচারটা করতে হবে। তাই শিল্প মানে ঈশ্বর প্রদত্ত একটা স্ট্রাকচার, যেটা নারী শরীরের সৌন্দর্যটা নান্দনিক একটা সৌন্দর্য, তার মধ্যে কোনো অশ্লীলতা নেই। অশ্লীলতা মানুষের মনে রয়েছে। মানুষের মনে আছে। হ্যাঁ, এই রাস্তায় যখন প্রতিমা তৈরি করার সময় স্ট্রাকচার তৈরি করে দাঁড় করিয়ে রাখে, হুম, সব মানুষই আমরা দেখি, হ্যাঁ, নজর আলাদা হয়। আমাদের ইন্ডিয়ান মাইথোলজি দেখুন, গ্রিক মাইথোলজি দেখুন, রোমান মাইথোলজি দেখুন, ইনকা সভ্যতা দেখুন, যত সভ্যতা আছে, সিন্ধু সভ্যতা, আমাদের নিজস্ব সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সবইতেই নুট। তাহলে আপনি নুট থেকে বেরোবেন কি করে? আচ্ছা দাদা, আগে এই মা মাসিদের কাছে তো ফোন পৌঁছয়নি, হুম, মা মাসিদের কাছে এত টেকনোলজি ছিল না। হুম, আলোচনা যারা করতো, করে এখন, হুম, এখন ম্যাক্সিমাম আলোচনা কিন্তু মা মাসিরাই করে। একদম। ঠিক আছে, মা মাসিরা বাবা পিসমশাইকে কানে দেয় হুম, হুম, যে দেখো ওর মেয়েটা ধেই ধেই করে জামা কাপড় খুলে নাচছে, হুম, জাস্ট লাইক এইরকমই ভাষা বলে। হুম। সেই হিসাবে জিজ্ঞেস করি, এই এখনকার টেকনোলজির জন্যই কি না, এইটাকে- তখন কি হয়েছে, এই জায়গাটা মুসলিম শাসন আসাতে আমাদের দেশের কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিছু শিল্প সংস্থার ব্যাপক ক্ষতি হয়েছেও বলা যেতে পারে। যেমন মেয়েদের স্কুলে পড়ানো যাবে না, তাদের শিক্ষা দেওয়া যাবে না, তাদের প্রাথমিক শিক্ষা নেই, তারা শিল্প শিক্ষা নেবে কি করে? তারা দিন দিন পদ্মানুষ্ঠানে, যে পরপুরুষের কাছে মুখ দেখানো যাবে না। এমনকি মুঘল বাদশাদের বেগমদের যদি কোনো ডাক্তার দেখতেন, তার নারী সুতো দিয়ে বাঁধা থাকতো, কবিরা জন্য ঘরে থাকতেন, মুখ দেখাবে না তো দাদা তাদের। হতো না? হ্যাঁ,
শাহজাহান মমতাজের মৃত্যুই হতো না যদি তিনি একটা ডাক্তারকে দেখাতেন। প্রসব যন্ত্রণা উঠেছে না, উনি কোনো পুরুষ ডক্টর অ্যালাউ করবেন না, কবিরাজ অ্যালাউ করবেন না, তাহলে তো তার মৃত্যুই হতো না। তো এই পদ্মানুসীন যখন মেয়েরা হয়ে যাচ্ছে, তারপর অত্যাচারী ইংরেজ যখন মুসলিম শাসকরা আসছে, গ্রামে একটু গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, মেয়েদেরকে বিবাহ, মানে তখন এই যে আমাদের 9 বছর বয়সে বিয়ে বা শিশুকন্যা বিবাহ, তাদের হাত থেকে বাঁচার জন্য। এটা আমাদের হিন্দু রীতি নয়। আমাদের মাইথোলজিতে কখনোই বলে না যে একটা শিশুকে বিয়ে দিয়ে দেওয়ার। তারা খালি জানে যে ওরা যদি বিবাহিত হয়ে যায় তাহলে এই তাদেরকে তুলে নিয়ে যাবে না, মুসলিম করবে না। শুধু এই জন্য তাদেরকে এই অল্প বয়সে বিয়ে দেওয়া। সেই দেখুন একটা সমাজে কুপ্রভাব পড়লো এবং সেটা চলতেই থাকলো। এই মামাসিরদের যে আপনি যেটা বলছেন, তারা তো শিল্প ডেভেলপ হয়নি, এইদের ডেভেলপ হতে একটু সময় লাগবে। তাই আমরা চেষ্টা করব তাদেরও শিক্ষা দেওয়া, তাহলেই তারা আবার সমাজে মূল স্রোতে চলে আপনি আপনার যে অভিজ্ঞতাটা, এই কফিটা দেখুন, আপনার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতা দিয়ে বলুন, মানে এখনো অবধি এরকম টাইপের কিছু ফেস করেছেন আপনি, যেটাতে মানে আপনার মনে হয়েছে যে এটাতে মানে যেটাতে আমি আমার বিষয়ে ফেস বলছি না, বিকাশ ভট্টাচার্য যিনি এখন ওয়ার্ল্ড ফেমাস একজন আর্টিস্ট। এটা এই হাতটা আঙুলটা দিয়ে এইখানটা ধরে নেন। ওকে ওকে। পারিস সব রান্না বান্না করতে পারিস নাকি? পারি, অল্প স্বল্প পারি। ভেরি গুড। হ্যাঁ, আপনারা বলুন। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য ওয়ার্ল্ড ফেমাস একজন আর্টিস্ট। তিনি, তার বাড়িতে আমি প্রায় যেতাম বেশ কিছু, মানে অনেক দিনে আগে। তার একটা শিল্পকর্ম, মানে একটা ভেনাসের মূর্তি তিনি করেছিলেন, যেটা নোট, একটা ঝিনুক থেকে তিনি বেরিয়ে আসছে। তিনি দিল্লিতে ওটা এক্সিবিশন করতে পাঠিয়েছিলেন। ছবিটা তার রিটার্ন এসেছিল, মানে রিটার্ন এসেছিল। কারণ কি, নগ্ন ছবি দেওয়া যাবে না, ওখানকার একজন আইএএস অফিসার তার বলেছেন। একজন আইএএস অফিসার তার বুঝবেন কি করে শিল্পটার ভ্যালু। তাই জন্য বিকাশ ভট্টাচার্য আর ওখানে কোনোদিন ছবি দেননি। উনিও তার শিল্পীর যে স্ট্যামিনা বা ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন। অনেক তার কাছে রিকোয়েস্ট করা হয়েছিল, তিনি আর দেননি ছবিটা। তো তারাও ফেস করেছে, বিদ্যাসাগর কত ফেস করেছে সমাজে। হ্যাঁ, তাই একটা ভালো কাজ করতে হবে, মানুষকে সচেতন করতে হবে এবং শিল্পটা বোঝাতে হবে। যেটা মনে হয়, শিল্পী হচ্ছে এমন একটা মানে ভগবান প্রদত্ত একটা সত্তা, মানে যে সারা সমাজকে একটা বার্তা দেয় এবং সমাজকে চেঞ্জ করে ফেলতে পারে। একমাত্র শিল্পীর কাছে সেই শক্তিটা রয়েছে, সমাজের ব্যালেন্স মেইনটেইন করা। একদমই। ফরাসি বিপ্লবী তো করেছে শিল্পী আর দার্শনিকরা। হ্যাঁ দাদা, এটা একটু নেগেটিভ প্রশ্ন, আমার কাছে নেগেটিভ প্রশ্ন। আচ্ছা, একটা সেকেন্ড। পিয়ালি দাস, গুড ইভিনিং। পিয়ালি দাস আগের দিন যে লাইভে ছিল। ওকে, গুড ইভিনিং। গুড ইভিনিং। শুভঙ্কর দাস, শুভঙ্কর গুড ইভিনিং। দিবাকর দাস, তিনজনকেই গুড ইভিনিং। গুড ইভিনিং। শ্রীতমা তোমায় প্রোফাইলের নাম। ও হ্যাঁ, আমার দিদি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালোবাসা সভ্যতার নিদর্শন হিসাবে উনি একজন সম্পাদক, হ্যাঁ, বিভিন্ন কাগজ চালান, পত্রিকা চালান, খুব গুণী মানুষ, ভীষণ গুণী আর ভীষণ ভালো মানুষ। যাক, ভালো মানুষের সাথে আলাপ করার ইচ্ছা আমার সবসময় থাকে। উনি লিখেছেন, সভ্যতার নিদর্শন হিসেবে দায়িত্ব নিজের হোক। অনেক প্রাপ্তি আমি আপনার সংস্পর্শে নিজের কিছু সৌভাগ্য অর্জন করছি। শিখা রায়চৌধুরী, গুড ইভিনিং। মা, আরে বাবা, প্রণাম আপনাকে। যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হলো, কলকাতার ম্যাক্সিমাম মানে মানে যেখানে ইয়েগুলো হয়, আর্টগুলো হয়, সেগুলো কি বলে, মানে যেখানে এক্সিবিশন গুলো হয়, আর্ট গ্যালারি, সেখানে 90% জায়গায় নিউড অ্যালাউ করে না। অথচ আমরা আধুনিক সমাজের এই জায়গাতে রয়েছি। কম বেশি প্রতিটা মানুষের ফোন খুঁজলে কিছু না কিছু পাওয়া যাবে। সেখানে দাঁড়িয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির, ফ্যাশনের জগতের মানুষরা
ওখানকার অপারেশনে আছে, তারা যদি এই বিষয়টাকে আটকায় যে না এখানে এটা দেয়া যাবে না, হুম। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা করা কখনোই উচিত না। যে আর্ট গ্যালারিগুলো যে এখন যে তাদের চিন্তা ভাবনা, তাতে তারা পেন্টিংকে অ্যালাউ করছে, হ্যাঁ, নুড painting পেন্টিংকে অ্যালাউ করছে সব জায়গাতেই, নুড স্কাল্পচারকে অ্যালাউ করছে, নুড ফটোগ্রাফিটা অ্যালাউ করছে না। তার কয়েকটা দিক আছে। আমরা যারা ফটোগ্রাফি করছি তারা অনেকেই কিন্তু পেশাগত শিল্পী নই। আমরা যারা ফটোগ্রাফি করছি বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ফটোগ্রাফি করছেন তাদের একটু রাখুন, তাদের মধ্যে দেখবেন অনেকেই পেশাগত স্কিলের নয়, তারা একটা ক্যামেরা কিনছে, ছবি তুলছে, এরকম অনেক হয়ে যাচ্ছে। এটা ঘটনা। তাদের কি হচ্ছে, তারা কোনটা ভালগার কোনটা নান্দনিক এই দুটো জিনিসের তফাৎ বুঝতে পারছে না। এবার এক্সিবিশনটা আমি তাকে ছেড়ে দিচ্ছি, অ্যালাউ করছি, তারা এমন একটা ছবি করছে যেটা ভালগারিটি চলে আসছে। শিল্পে ভালগারিটিটা, শিল্পে কিছু অপশিল্পী হয় না, কিন্তু তবু ভালগারিটি আমরা ফটোগ্রাফিতে অ্যালাউ করছি না। আলাপ করছিলাম। একদম হ্যাঁ, দারুণ উত্তর, এই। দারুণ উত্তর। আমি একটা মানুষকে চিনি, আপনিও চেনেন, যে যাকে আমি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাকে আমি গুরু বলি, প্রতাপ দাশগুপ্ত। নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম, তো আমি প্রতাপ দার সাথে লাস্ট 2 বছর খুব ক্লোজ ছিলাম। হুম, হুম। তো উনি প্রথম খুব ছোট্ট একটা এক্সিবিশন করেছিল আলটামিরা বলে একটা হ্যাঁ, gallery-তে। হ্যাঁ, হ্যাঁ। খুব ছোট্ট, 20-25টা মতন ছবি নিয়ে। আমি গেছিলাম ওখানে। আপনি গেছিলেন? হুম। গেছিলেন? আপনার আলতামিরা মনে গেছিল। হয়েছিল? হয়তো দেখ, পরের দিন হয়তো গেছিলাম। আচ্ছা, তো সেখানে উনি প্রথম এই বিষয়ের উপরে টোটাল একটা এক্সিবিশন করেছিল, নিউডের উপর। নিউটের উপরে, বাহ। এবং খুব ভালো রেসপন্স হয়েছিল। টোটাল আমার যেটুকু মনে আছে, শুক্র শনি রবি 3 দিন মিলিয়ে প্রায় 650 মতন মানুষ এসেছিল। বাহ। খুব ছোট্ট গ্যালারিটা, খুব ছোট্ট গ্যালারি একটা। হ্যাঁ। সরি মানে 150-200 স্কয়ার ফুটের একটা ছোট্ট গ্যালারি, কিন্তু ভালো রেসপন্স হুম হয়েছিল। হুম হুম। আপনাদের তো সামনে মনে আমাদের হয় একটা এক্সিবিশন আছে। সে ব্যাপারে একটু শুনি, মানে একদম বিষয়টা ইন্টারেস্টেড বলে কিন্তু আমি একদম একদম। আমরা কলকাতা এবং ভারতের বিভিন্ন 3টে ফর্ম, মানে আমাদের আর্ট ফর্ম বলতে আমরা আর্ট পেন্টিং বুঝি, স্কাল্পচার বুঝি এবং ফটোগ্রাফি বুঝি। ফটোগ্রাফি ব্যাপারটা একটু বলি। ফটোগ্রাফিটা আগে নান্দনিক শিল্পের মধ্যে ছিল না। 1860-61 নাগাদ এই ফটোগ্রাফিটা আমাদের নান্দনিক ফাইন আর্টসে অন্তর্ভুক্ত হয়। তাই জন্য আমরা জুন মাসের কত তারিখ একটা, আমরা ঠিক নাম ডেটটা মনে আসছে না, আমরা ফটোগ্রাফি উৎসব ডেট বলি, এটা আন্তর্জাতিক ফটোগ্রাফি। হ্যাঁ, সেই দিন থেকে কি হচ্ছে, ফটোগ্রাফিটা আমরা শিল্পে নিয়ে এসেছি। আমরা যেমন পেন্টিং করছি রং তুলি দিয়ে, আর ফটোগ্রাফিটা আমরা করছি আলোর সাহায্যে পেন্টিং। এই কনসেপ্টটা রাখতে হবে, আলোর সাহায্যে আমরা পেন্টিং করছি। তার মানে এটা একটা পেন্টিং হলো, নান্দনিক দিকই হলো। এই 3টে ফর্মকে নিয়ে আমরা একটা এক্সিবিশন করছি, তার সাবজেক্ট হচ্ছে দ্য শেডস অফ নুড, এবং এটা করছে হচ্ছে নজরুল তীর্থে 10-11 ফেব্রুয়ারি। 10-11 ফেব্রুয়ারি। নজরুল তীর্থ অ্যাড্রেসটা যদি একটু বলেন। নজরুল নিউ টাউনের বিধাননগর থেকে নিউ টাউন নজরুল তীর্থ বললেই এই তো পাওয়া যাবে। এখানে আমাদের 20 জন মানে ইন্ডিয়ার টপ লিজেন্ড আছেন। সনাতন দিন্দা আছেন, স্কাল্পচারিস্ট রামকুমার মান্না, অত্যন্ত ভালো আর্টিস্ট। ইন্টারন্যাশনাল আর্টিস্ট গোপাল নস্কর আছেন, ফিল্ম ডিরেক্টর আছেন একজন রাজু দেবনাথ আরডিনাথ, এবং বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আছেন, স্কুলের হেডমাস্টাররা আছেন। সবাই শিল্প নিয়ে এগিয়ে এসছেন এবং নান্দনিক দিনে নুডের ওপর কিভাবে নান্দনিক শিল্পকর্ম করা যায়, বিভিন্ন শেডকে দেখানো যায়, কিভাবে শিল্প সৃষ্টি করা যায়, ইন্ডিয়ান মাইথোলজিকে কিভাবে কাজে লাগানো যায়, এই নিয়ে আমাদের মানে এক্সিবিশন। পুরোপুরি সমাজকে একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য। এবং এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে এই শিল্পকর্ম যদি দেখে, তাহলে কলকাতা অন্য আর্ট গ্যালারি যেগুলো আপনাদের এখন প্রবলেম হচ্ছে, সেগুলো সেটা করবে না। কারণ আমরা তাদের আইসিসি এর ডিরেক্টরকেও ইনভাইট করছি, সবকে ইনভাইট করছি। আমার খুব খারাপ লাগে যে ওখানে একটা ছবি যদি একটু জাতিক বাদিক হয়ে যায়, হ্যাঁ, তার ছবিটা নেয় না একটা মানুষ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ভালগারিটি, এটা একটা বিষয়, একটা বড় বিষয়। কারণ আমিও দেখেছি যে নিজস্ব গ্যালারি করে অনেক ওপরে লুকিয়ে ছবি রেখে দিয়েছে, ছবিটার মধ্যে যথেষ্ট ভালগারিটি আছে, ছবিটার মধ্যে কোনো রকম ভাবে আর্ট নেই। সেটাই। ছবিটার মধ্যে কোনো রকম ভাবে আর্ট নেই। ওই যে ফটোগ্রাফি মানে বললাম আলো দিয়ে পেন্টিংটা তো করতে হবে, সেটা ভুলে গেলে হবে না। মানে আমি প্রতাপ দাশগুপ্তর কথা বলছি।
আমি ওনার এমন কিছু ছবি দেখেছি, আমার কাছে আছে ওনার ছবি, তো সেই ছবির মধ্যে নিউডিটি আছে, হুম, ভালগারিটি নেই। একদম একদম সেটাই ওনার হওয়া একটা উচিত। কথা আমি শুনতাম প্রতাপ দাশগুপ্তের একটা কথা আমার খুব মনে আছে, সেটা হলো মডেলকে উনি বলছেন তুমি তোমার মতন খোলো, সেটাকে ঢেকে কিভাবে দেখাতে হবে সেটা আমার, একদম একদম সেটা ঢেকে কি করে দেখাতে হবে সেটা। এটাই নান্দনিক চিত্রকলা, দ্য পেন্টিং। রুমা দাস, সরি, রুমা দাশগুপ্ত লিখেছে গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং রুমা বৌদি। গুড ইভিনিং। Good evening. থ্যাংক ইউ কফি খাওয়ানোর জন্য। বৌদি একটু কফিটা শিখিয়ে দিও, তাহলে মাঝে মাঝে তুমি লাইভে বসবে, আমি কফি করব। দিবাকর দাস লিখেছে অনেক ইনফরমেশন পেলাম, এটাই হচ্ছে সবথেকে বড় মজা, সিনিয়রদের সাথে মিশলে অনেক কিছু শেখা যায়, তুই চুপ করে বসে থাকতে হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি তোমার কাছে খুব থ্যাঙ্কফুল, কারণ তুমি মানে ওনার সাথে আমাকে কম্বাইন করে ডেকেছো, কারণ যিনি পাশে বসে আছেন উনি আমার গুরু হন। একদম, আমার- এটাই সবথেকে বড় জিনিস। ও বললো আমার গায়ে কাটা দিত, দেখ তুই বললি আমার গায়ে কাটা দিল। মানে আমি যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার মানে পেছনে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ওনার, আর আমার আরাধ্য গোপাল, একদম, একদম। বাড়ির লোক তো আছেই। আর অবশ্যই এমনকি- জেডিদা, আমি প্রথমে এই তোকে বর্ষা হ্যাঁ। ওদের উৎসবে পাঠিয়েছিলাম ফার্স্ট টাইম, বললাম আগে ওখানে যাও। একদমই। আর আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে আমার ঠাকুমা আরতি রায়চৌধুরী, যা ওনার বয়স হচ্ছে 70-এরও উপরে, যিনি আর্ট মানে আর্ট ফিল্ডের মানুষই নন একেবারে, আর তাছাড়া এতটা পুরনো দিনের মানুষ, কিন্তু আমি যে কাজগুলো করি তাতে সবচেয়ে বড় বেশি সাপোর্ট উনিই করেন। Very good. এই যে আপনি যে মেয়েদের কথা বললেন, একটা 70 বছর আপ কোনো ভদ্রমহিলা তার নাতিকে নোট ফটোগ্রাফি দেখতে তার কোনো অসুবিধা নেই। এমনকি আমার ছবি পর্যন্ত উনি ঠাকুমা, তুলে দেন। আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে রইলো, আপনাকে আসতে হবে না, আমি আপনার বাড়িতে পৌঁছবো। এছাড়া আমার মা বাবা ওরা তো আছেই সাথে। তোর বাবা তো তো- তোর সাথেই সব সময় হ্যাঁ হ্যাঁ একদম, কাজের মানে মধ্যে আছেন। আমার যে এক্সিবিশন, মানে এই এক্সিবিশনটায় আমি মডেল হিসেবে থাকছি, তো very হ্যাঁ good. প্রত্যেক আর্টিস্ট আমাকে নিয়েই কাজ করছেন। তো এখানে আমার বাবা তিনিও পার্টিসিপেন্ট হিসেবেই থাকছেন এবং আমার নিউড ফটোগ্রাফি করছেন। নিউড ফটোগ্রাফি বলতে ফাইনাল ফটোগ্রাফি। Final photography। তো অবশ্যই আপনারা দেখতে আসবেন, আপনাদের অবশ্যই, সকলকে শুধু দেখতে ইনভাইট আসবে না। করছি। ভেঙে পড়বে ইন্ডাস্ট্রি, দেখে নে, ভেঙে পড়বে তো- ইন্ডাস্ট্রি। একদমই। সুপ্রিয়া চক্রবর্তী যে আগের দিন লাইভে ছিল, হুম, হুম, হুম। সে যে ও যার কাজ তোকে দেখালাম, এক্ষুনি দেখলাম না, প্রথম দিন এসে খুব ট্যালেন্টেড। 25 ডিসেম্বরে প্রথম দিন এসে ওই রকম যে কাজ করে গেছে, একদম সে- শ্রীনা, তো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। এবং এই তোমার মেয়েটার কথা বলছি, এই মেয়েটার দিদারও বয়স 70 বছর। আচ্ছা, এর দিদাও মেয়ে নাতনি বাড়িতে যাওয়ার পর রাত্রি 10টা থেকে রাত্রি 1টা অবধি ওই ফোনে লাইভটা পরিষ্কার হয়ে বসে বসে দেখেছে। সব থেকে বেশি সাপোর্ট যিনি করেন তিনি হলেন এনার দিদিমা। তাই জন্য আচ্ছা। আজকে এরকম হয়েছে, সাহসিকতা পেয়েছে। সব পরিবারের বাবা মাকে এগিয়ে আসতে হবে, বাচ্চাদেরকে বিশ্বাস করতে হবে, কাজ করতে দিতে হবে। সিনেমাতে সিরিয়ালে রেপ হয়ে যাওয়া মানে কিন্তু সে রেপ হয়ে গেল না, ওটা একদম। অভিনয়, ওটা একটা সিনেমা- চরিত্র, ওটাকে চরিত্র। ফুটিয়ে তুলতে হচ্ছে। চরিত্র। সুতরাং আমাদের কাছে এটা কাজ, আমরা ক্যামেরার এই পাশে এসে কাজ করি, আপনারা আমাদের ক্যামেরার এই পারে দেখছেন, আমরা একরকম মানুষ, একদম। ওই পারে গিয়ে যখন বসে আড্ডা মারবো, সম্পূর্ণ ক্যামেরাটা যখন off হয়ে দুটো যাবে, ডিফারেন্ট তখন ক্যারেক্টার। আমরা একদম আলাদা মানুষ। একদমই। যাদের আপনারা সেলিব্রিটি হিসাবে চেনেন তারাও তাই, তারাও মাটিতে মাটিতে পা দিয়েই হাঁটে। কণিকা ডেন্ড্রে, হাই দাদা, এই জয়েন হলাম। এই কণিকা ডেন্ড্রে একটা গ্রামের মেয়ে, যে গত 1 বছর আগে 25শে ডিসেম্বরের আগে 23শে বা 24শে ডিসেম্বরে একটা লাইভ করে গেছিল। একটা গ্রামের মেয়ে কত ফাস্ট উঠতে পারে মেকআপ করে। আমি ওকে বলেছিলাম কোনো কাজ ছাড়বি না, যা পাবি করবি। আজকে একটু বড় বড় কম্পিটিশনে যাচ্ছে, একদম গ্রামের একটা মেয়ে। যখন আমার লাইভে এসেছিল তখন ওর ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, আজকে একটু কি সুন্দর কথা বলে। আসলে প্রতিভা গ্রাম শহরে তো লুকিয়ে থাকে না, প্রতিভা সব জায়গায় আর রয়েছে। তুমি এই প্রত্যেকটা প্রতিভাকে তুলে আনছো। এই প্রতিভাকে একদম প্ল্যাটফর্ম দেওয়ার দায়িত্ব যিনি করছেন তিনি আমাদের এই জেডিদা। হ্যাঁ, মানে আমাদের এখন ভারতবর্ষে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি একদম ব্যতিক্রমী একদম। দৃষ্টান্ত। প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবে, কিন্তু উনি সবাইকে নিয়ে ভাবেন।
মানে আমারও একজন, আমি ওনার এই দিকটা এই মহান দিকটা আমার ইউনিভার্সিটি থেকে আমার কলেজ থেকে সবাইকে বলি যে এখন এরকম মানুষের দরকার পশ্চিমবঙ্গে বা এই পিছিয়ে পড়া সমাজে। যে জানি না দাদা কতদিন টানতে পারবো। মানে সেই বলে না যে যাই থাকুক বসে খেলে সব শেষ হয়ে যায়। আমি এই ইন্ডাস্ট্রি থেকে এখনো অবধি কোনো রোজগার করিনি, কিন্তু আমি 1.5 কোটি টাকা খরচা করে ফেলেছি। আমি আমার ছেলে মেয়ের ফিউচারের টাকা খরচা করে ফেলেছি। আসলে তোমার একটা প্যাশন, এটা আমার একটা passion। প্যাশন তো কখনো প্রফেশন হতে পারে না, প্যাশন তো এগিয়ে যাবেই। ঠিক আছে, অনেক খারাপ কথা শুনি, অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে যাই। জানি না আপনারা জানেন কিনা, আমি মার্চ মাসের 29 তারিখ আমি অ্যারেস্ট হয়েছিলাম। দেখুন 29 মার্চ আমার নেগেটিভের মধ্যে জন্মদিন। তাই না? আমরা যেতেই চাইছি না, আমরা পজিটিভ নিয়ে আলোচনা করব। একদম সমাজে প্রত্যেকের নেগেটিভ দিক থাকবে, মানে কি আমাদের ভালো কাজ করতে গেলে নেগেটিভ মানুষজন তারা আমাদের শত্রুতা করবেই করবে। নেগেটিভ থাকবেই না। ইন্সপিরেশন দাও, একদম একদম, ওটাও ইন্সপিরেশন। হ্যাঁ ঠিকই। মানে তারা আমাদেরকে ফলো করছে, আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আমি আমার বউয়ের গালে হাত দিচ্ছি, কি চুমু খাচ্ছি, সব তারা খেয়াল করবে। ওটাই আমাদের জয়। আমার কলেজের দু একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। কোনো বাবা মা আসেন যে আমার ছেলের একটা ডিগ্রি লাগবে, একটা বিএফএ ডিগ্রি লাগবে, ব্যাচেলার অফ সায়েন্সের ডিগ্রি, যেটা ইউনিভার্সিটি দেয়, কত টাকা দিয়ে আমি কিনতে পারবো? যদি না করে দেন তাকে, সে আপনার পেছনে উৎসাহ করবে যে ওই কলেজে পড়াশোনা হচ্ছে না। তো সব প্রফেশনে সব দিক দিয়েই প্রবলেম রয়েছে, তাকে রিকভারি করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা খারাপ কাজ করব না, যেটা রুলস বা যেটা নিয়ম সেভাবেই চলবো। তার যা পেছনে কি বললো আমার এসে যায় না। মুখ উঁচু করে দিল থামকে একদম 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 কাজ করব আমরা। একদম। আর এই নুডের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে, আরেকটা কথা বলতে চাইবো। মানে অনেক মেয়ে যখন নুড করছে তখন এটা বলা হয় যে খুব সাহসী কাজ করছে, এটা বলা হয়ে থাকে, কিন্তু আমি মন থেকে এই কথাটাকে ঠিক সাপোর্ট করতে পারি না। তার কারণ মডেল মডেল মানে একটা, সে নিজেই একটা শিল্প, সে একদম, শিল্পীর একদম। ক্যানভাস। ঠিক 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 ঠিক। ক্যানভাস মানে তার শরীরের সমস্ত জামা কাপড় থাকতেও পারে, আবার একেবারেই সে কিছু মানে নিরাবরণও থাকতে পারে। আর প্রকৃত মডেল সেই হতে পারবে যে সবটাতেই কমফোর্টেবল। একদম তাই এটা সাহসিকতার কোনো ব্যাপার নয়, ভেরি গুড। এটা একটা স্বাধীন সত্তা, একটা আমরা মানে যে একটা অনেক স্বাভাবিক দেবী ব্যাপার। মূর্তি দেখছি না, অনেক দেবী মূর্তি, রাজা রবি বর্মার পেন্টিং নিয়ে আমরা পুজো করি বা একটা থিম কল্পনা করি যে সরস্বতী দেবী হয়তো এরকম দেখতে। সেই সরস্বতী দেবী যিনি মডেলিং হয়েছিলেন তিনি একজন প্রস্টিটিউট ছিলেন, একদমই। তিনি নুডস হয়েছিলেন বলেই তো আজকে আমরা তাকে দেবী হিসেবে কল্পনা করছি। গ্রিক মাইথোলজি দেখুন, রোমান মাইথোলজি, সব দেবী, ভেনাস, তার সৌন্দর্য নিয়ে আমরা গর্ব করি। দেখলেন তাহলে এমনকি এখানে আমরা যে অসুবিধা সরস্বতীর কোথায়? স্তোত্র পাঠ করি তাতেও দেবী সরস্বতীর শরীরের বর্ণনাই থাকে, তাতে আমরা হয়তো না জেনে সেটাকে পাঠ করি, কিন্তু সেটা যদি প্রকৃত মানে করে পড়া হয় তাতে সম্পূর্ণভাবে দেবী শরীরের বর্ণনা দেওয়া। আর না আসলে ওই সময়টা না কেউ বর্ণনাটা ভালো করে বুঝতে পারে না, কেন বলতো খিদে থাকে তো পেটে। ঠিকই, অঞ্জলি ঠিক। দিয়েই তো কত করে খাবো। আর ব্যাপারটা সেরকম। আমি যেমন সব টাইপের ফটোশুটই করি, যেমন পোর্ট্রেটও করি, তো মানে ওয়েস্টার্নও করি, এথনিকও করি, ফাইন আর্টও করি। আর এটা আমি এই স্বাভাবিকভাবে করতে পারছি, তার কারণ হচ্ছে আমি অনেক ছোটবেলা থেকে বিভিন্ন আর্ট, মানে আর্ট যে এক্সিবিশন হচ্ছিল তো এগুলোতে আমি ঘোরাঘুরি করতাম। আর স্যারের যেই কলেজ সেটা হচ্ছে আমাদের একটা পারিবারিক কলেজ, মানে তো এটার সাথে আমি অনেকদিন ধরে যুক্ত। তো বিভিন্ন আর্টিস্টের লাইফ আমি দেখছি, কিভাবে তারা একদম ছোট থেকে একজন বড় শিল্পী হচ্ছে কাজ করতে করতে, নোট স্টাডি হচ্ছে, এগুলো দেখছি, দেখতে দেখতে তো আমার একটা ওই আর্টিস্টিক সত্তা তৈরি হয়ে গেছে, যার জন্য এটাকে আমার অত্যন্ত স্বাভাবিক মনে হয়। আলাদা করে মানে এটা নুড, এটা ফাইন আর্ট এরকম কিছু মনেই হয় না। একদম একদম একদম। তো শিল্প তো শিল্পই। শিল্প শিল্পই, যারা বোঝে না তারা এটাকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। একদম একদম। তারা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। একদম। একটু কমেন্টসটা পড়ি। কণিকা লিখেছে, হাই দাদাই জয়েন্ট হলাম। কণিকা ডেন্ডে লিখছে, ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি কণিকা, ভালো আছি। আমি অনেক মিস করি আপনাদের সবাইকে। আবার তোকে একদিন ডাকবো, তুই যা দারুণ দৌড়চ্ছিস, তোকে একদিন ডাকবো আবার। থ্যাংক সো মাচ দাদা এত সম্মান দেওয়ার জন্য। আমি তোকে সম্মান দিচ্ছি না, তুই সম্মান ছিনিয়ে নিচ্ছিস। তুই এত ভালো কাজ একদম, করছিস। একদম। তুই হয়তো খেয়াল করেছিস যে তোর ছবির নিচে আমি কি কি লিখি গিয়ে। রঞ্জন প্রামাণিক, কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক। তোদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা হয়। কণিকা লিখেছে,
উইনার হয়ে আসি দাদা, হ্যাঁ উইনার হয়ে আসি। উইনার হওয়াটাই সব থেকে বড় ব্যাপার। উইনার হওয়াটা বড় ব্যাপার, উইনার না হওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার। হেরেই মানুষ শেখে, হ্যাঁ একদম। একদমই। হেরেই মানুষ শেখে। হুম। ফিউচার মানে তুই কি এই প্রফেশনেই? হ্যাঁ একদমই, যদিও প্রফেশনের থেকেও প্যাশনটা বেশি। একদম ছোটবেলা থেকে আমি আমার নিজের ছবি তুলতাম, আমি বুঝতে পারতাম না যে এটা আমি কি করছি, কিন্তু খুব ভালো লাগতো তাই করতাম। তো 2018 সাল থেকে আমি স্যারের কাছে যাই, তো ওনার কাছে গিয়েই আমার সত্তার আমি নিজে পরিচয় পাই। তখন থেকে প্রফেশনালি মডেলিংটা শুরু করি, কিন্তু তার শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। ভেরি গুড। ওয়াসিম ওয়াসিম কাপুর আমার কলেজে আসতেন এবং ওকে নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, ওর পোর্ট্রেট তৈরি খুব মানে অদ্ভুত অ্যাকচুয়ালি একটা সুন্দর। কমার্শিয়ালটার থেকে মানে শিল্পীদের সাথে কাজ আমি বেশি করেছি, মানে আর্ট কলেজে যে সমস্ত শিল্পী রয়েছেন তাদের সাথে আমার কাজটা বেশি হয়েছে। ভবিষ্যতে সবার সাথে কাজ করতে চাই, সবার থেকে শিখতে চাই, এবং কেউ দেখ, যদি আমার থেকে তুই যে শিখতে লেভেলটায় চায়। চলে গেছিস না, তোর ছবি দেখার পরে কেউ তোকে পিং করতে সাহস পায় না। আমি তোকে একটা সত্যি কথা বলি, তুই আমার মেয়ে, আমার মেয়েকে যেমন কেউ পিং করতে সাহস পায় না, জানে যে এই বিশাল বড় মডেল, বিশাল বড় ব্যাপার, একে পিং করবো না ভাই, আমার সাথে কাজ করতে পারবো না। তোর জায়গাটা ঠিক সেরকম একটা হয়ে গেছে, যেহেতু আমি তো পুরো সিস্টেমটাকে জানি, কার হুম, মাথার কি থিঙ্কিং, কে তোকে নিয়ে কি ভাবছে, কে তোকে নিয়ে কি বলছে, সেটাও জানি। তুই যেখানে চলে গেছিস, তোর কাজগুলো যেখানে চলে গেছে, সেখানে সত্যি কথা বলতে তুই যদি গ্রুপে আজকে একটা, তুই আজকের পোস্টের পর এই যে আজকে তুই ক্লিয়ারলি বললি যে আমি সবার সাথে কাজ করতে চাই, দেখ তোকে কত লোক পিং করে। সেই ঘাম দিয়ে জ্বর ছাড়া, ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো দেখবি, আজ আজ থেকে দেখবি তোকে কত লোক পিং করবে। কারণ তোর হাব মানে ভাব, আমি তো চাল চাই, চলন। মানে ভগবান আমাকে এই শরীরটা দিয়েছে, তা দিয়ে আমি যাতে আরো শিল্পী তৈরি করতে পারি, একদম, এটাই আমার উদ্দেশ্য। একদম। আমাদের কাছে এইটুকুই আছে, আমরা মানুষকে আনন্দ দিতে পারি, হাজার হাজার মানুষকে আনন্দ দিতে পারি একটা মানুষ, তাই তো? একদমই। আগে আমি ফাইন আর্টটা করতাম শুধুমাত্র ইন্টারন্যাশনালের জন্য, তো এই এক্সিবিশনের মাধ্যমে আমি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে কাজ করছি। আমি মূলত ইতালিতে কাজ করি, অস্ট্রেলিয়াতে, রিসেন্ট রাশিয়াতে, আর এখন ইন্ডিয়াতে করব। ব্যাস, ইন্ডিয়াতে করবে মানে কলকাতা করবে, সুতরাং আজকের পর থেকে বুকিং চালু। ঠিক আছে, এই যে বললাম না, তোর হাব ভাব, চাল চলন, তোর ছবি, সবকিছু দেখে আমরা যারা ফটোগ্রাফি করি, যারা ফটোগ্রাফিকে ভালোবাসি, যারা রেগুলার ছবি তুলি, সিনিয়র ফটোগ্রাফাররা, তারা সত্যি কথা বলতে তোকে টাচ করে না, তোকে খুব বলে না, কারণ তারা জানে তো তোর টাকার অঙ্কটা। আরো অনেকটা একটা হয়তো কথা বড় হবে বলবো, ভাবছিস। সেটা হচ্ছে আমি একটা জায়গায় পৌঁছে গেলাম মানে ওটাই শেষ, সেটা নয়। একদম, ওটা শেষ না, একেবারেই যেখানেই নয়। থাকি ওটা শুরু। অধ্যবসায়ের অত্যন্ত প্রয়োজন, না হলে ওই একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে থাকতে হবে, তার থেকে আর উপরে ওঠা যাবে না। ঠিক, শিল্পীর নিয়মিত প্র্যাকটিসটা খুব দরকার। এক্স্যাক্টলি, একদম প্যাকটিসের মধ্যে আমাদের থাকতেই হবে। প্র্যাকটিসের মধ্যে মানে থাকতে হবে। যারা পণ্ডিত শিল্পী যারা রয়েছেন তারাও রেয়াজ করেন নিয়মিত, আমরাও পেন্সিল নিয়ে একটু আঁচড় টাচড় আরে টানি। আমাদের আমাদের হ্যাঁ। আমাদের প্রফেশনে তো কোনো রেওয়াজ নেই। সেটাই আমাদের প্রফেশনে রেওয়াজ হচ্ছে যেদিনকে কাজ থাকবে না সেদিনকে দুপুর দুটো অবধি ঘুমো। সেটাই। তবে আহ, তবে একটা খুব ভালো লাগে যে এখন প্রচুর মানুষ এগিয়ে আসছেন, প্রচুর মেয়ে মডেলিং এ এগিয়ে আসছে। মানে কলকাতা হয়তো আবার আগের আমরা আর্ট জায়গায় পৌঁছে ফর্মের যাবে। জায়গায় হতে আর চলেছে। যে প্রজেক্ট নিয়ে আমি এগোচ্ছি দাদা, হুম। সেই প্রজেক্টে আমি অ্যাটলিস্ট এখনো অব্দি 12,000 মানুষকে আমি এই প্রফেশনে নিয়ে এসেছি। চিন্তা করা যায় 12,000 মানুষকে এই প্রফেশনে আনা। 10.5 বছরে, একদিনে না। আমার যে আমাদের যে আইটা ক্লাব, যেটা আগে SNMPWC ছিল, স্ট্রিট অ্যান্ড মডেল ফটোগ্রাফি ওয়ার্কার্স ছিল, যেটা এখন একটা গভর্নমেন্ট অর্গানাইজড কোম্পানি হয়েছে আইটা, এটা লাস্ট 10.5 বছরে এখন আমি 1 লাখ টাচ করতে পারিনি। তার মানে আমি কতটা কষ্ট করেছি। ঠিক। আমি যদি একটু নেগেটিভ কিছু খেলি বা একটু নেগেটিভ কিছু করি, তাহলে কিন্তু চচ্চর করে আমার ইয়ে উঠে যাবে। তো আমাদের পজিটিভ নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমাকে একজন বলছে বসন্ত উৎসবের মধ্যে তোমার আরো 800 মেম্বার হবে তো? আমি জানি না দাদা, আগামী বছর বসন্ত উৎসবের মধ্যে হবে এটুকু বলতে পারি।
ঠিকই। 2025-এ বসন্ত উৎসবে 1 লাখ হবে, আমি সেই অবধি চলি। ঠিক। আমার 10 বছরে তো আমার তাড়াহুড়ো ছিল না যে আমার 1 লাখ পর্যন্ত পৌঁছতেই হবে। 1 লাখ মানুষ আছে, 1 লাখ মানুষের মধ্যে শিল্পী, শিল্প, আর্টিস্ট সব আছে, যারা আমাদের ভিউয়ার্স। শুধু ফটোগ্রাফারই কিন্তু আমাদের ভিউয়ার্স হলে চলবে না, না, সাধারণ মানুষকে আমাদের ছবি দেখাতে হবে। একদম একদম। তারাও যাতে শিল্পটায় তবে সাধারণ মানুষ interested এগিয়ে হয়, যাতে বোঝে। আসছেন। দাদা এটাই আমার কাজ। আমি আমার নিজের সম্বন্ধে বলি একটা, এই যে প্রতি বছর এই বসন্ত উৎসব করি বা প্রতি বছর এই বড় বড় ইভেন্ট করি, কেন আমার প্রোগ্রামটা আমি কোনো হলের মধ্যে নিয়ে গিয়ে করি না। আমার ধারণা হয়ে গেছে হল মানেই হচ্ছে 500 লোক, হল মানেই 800 লোক বা 1000 লোক। আমার ওপেন গ্রাউন্ড চাই, যেখানে আনলিমিটেড মানুষ আসবে। 1000টা মানুষ যদি আসে, 10টা মানুষ নতুন করে জয়েন করবে, ও মা কি সুন্দর লাগছে রে, ও দাদা আমিও মডেল হব। একদম। এই হওয়াটা বাবা মারা চেপে দেয়, পাশের বাড়ির বৌদিরা চেপে দেয়, কাকিমারা চেপে দেয়। মডেলটা হচ্ছে, মডেলিং মানে হচ্ছে, আমরা তো অফিস যাই, আমার মেয়ে তো চাকরি করে, বাকরি করে, তুই কি করিস? ওইখানে ফেসবুকে ছবি ছাড়িস। ওই যে বললাম, তাদের শিল্প বিষয়ে শিক্ষা দিতে হবে, শিল্প শিক্ষিত করতে হবে, চোখ তৈরি করতে হবে, তাহলে এইসব যেমন প্রবলেম চলে আমাদের যাবে। ছোটবেলা থেকে তো মানে স্কুলে বিভিন্ন বিদ্যা দেওয়া হয়, বিভিন্ন সাবজেক্টে ক্লাস করানো হয়, কিন্তু আর্টের ডেপথে গিয়ে কিছু। এই ছবিটার আমি হেভি ফ্যান, এটা এই ছবিটার আমি হেভি ফ্যান। এটা ইতালির ফ্যাশন ম্যাগাজিনের এবছরের ক্যালেন্ডারের কভার পেজ। ছবিটার আমি হেভি ফ্যান। বল কি বলছিলাম, গুলিয়ে ফেলেছি। এই যে এই ছবিটা সম্পর্কে দু একটা কথা বল, কিভাবে একটা টায়ারকে একটুখানি রত্না ভট্টাচার্যর কমেন্টসটা পড়ি। শিল্পকে বোঝার জন্য শৈল্পিক ধারণা থাকা চাই। শর্মিষ্ঠা, আমি তোমার দিদি বলছি, তুমি এগিয়ে চলো, তুমি অনেক বড় হবে, বড় হবে। তোমার সঙ্গে যিনি আছেন, তোমার গুরুদেব সুরজ চক্রবর্তী, তার আশীর্বাদ ধন্য তুমি, তুমি সব কাজেই সফলতা পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জয় জগন্নাথ। আমিও জয় জগন্নাথ, আমিও জগন্নাথ ভক্ত। রত্নাদি লিখেছেন, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে তুমি আমার বোন আর স্যার আমার দাদা। আমার মানে অত্যন্ত যদি শুভাকাঙ্ক্ষী কেউ থাকেন তো উনি। এরকম প্রশংসা পাওয়া, এটাই আমাদের পাওনা, এটাই দিনের শেষে আমাদের পাওনা। মানুষ আমাদেরকে গুড ভাইবস দেবে, একটা গুড ভাইবস মানুষকে অনেক অনেক দেবে। দেবে। ঠিকই। যেটা বলছিলি বল, এটা এটা একটা টায়ারের মধ্যে ঢুকে তুলেছি। মানে একটা টায়ার পড়েছিল, আমার একটা নতুন সঙ্গে সঙ্গে একটা কনসেপ্ট তৈরি হলো, যেটা নিয়ে 2000 মানে বোধহয় 28-29 তারিখ এটা মানে তোলা এটা হয়েছে। যে শুটটা করবো এর কোনো ঠিকঠাক কিছু ছিল না, টায়ারটা দেখে হঠাৎ মাথায় আসলো, স্যারের মাথায় আসলো যে এরকম করা যেতে পারে, ব্যাস সেটা তুলে নিলাম, এডিটিং হয়ে গেল, ম্যাগাজিনের জন্য আমরা সেন্ড করলাম, ওদের এত পছন্দ হলো, ওরা বলে এটাকে আমাদেরকে কভারে করবো। এবং ওখান থেকে এই থিমের পর আরো কিছু করা যায় নাকি আমাকে বলে মানে এক্সপেরিমেন্ট করতে বলছেন ওনারা। তবে ওর একটা ইয়ে আছে কি, ও কনসেপ্টটা যদি আমরা বুঝিয়ে দিই, ক্রিয়েটিভিটিটা যদি বুঝিয়ে দিই, ও ক্যাচ করতে পারে, এই ক্ষমতাটা আছে ওর। এটাই তো শিল্পী সত্তা, কিভাবে আমি নিজেকে ক্যারি করব সেটাই আমাদের মানে মাথায় চলতে একদম থাকে। কেরিয়ারের প্রথম থেকে যেহেতু আমি একটা গাইডেন্স পেয়েছি, Exactly, আর exactly। যে গাইডেন্স দিতে সে এবং নিজেই তুই যখন সেই একটা শিল্পী, guidance-টা একজন তুই শিল্পী। ভুলিসনি, কারণ 5 বছর তোর 18 থেকে আর সেটাও হয়তো 6 বছর আমার চলছে। ক্রেডিট নয়, সেটা হয়তো শ্রীকৃষ্ণের ক্রেডিট, কারণ ওনার দর্শনটা আমি বোঝার চেষ্টা করেছি, যার জন্য আমার কাছে মানে এটা এসেছে যে আমি এই কাজটা করতে পারবো না কখনো, তাহলে আমার এগোনোর পথটাই বন্ধ হয়ে যাবে, আমি ডাউনে যাব। ঠিক, ঠিক, ঠিক। যে এগিয়ে দেয় তাকে অস্বীকার করার মতন খারাপ কাজ আর কিছু হয় না। মানে সত্যি এই কথাটা, এই কথাটার এগেইনস্টে আমি খুব মানে নেগেটিভ ভাবে বলছি। আজকের ডেটে আমাদের মধ্যে একটা ধারণাই তৈরি হয়ে গেছে, যে আমাদেরকে হাত ধরে তুলবে সেই মানুষটাকে আমরা সব থেকে আগে হাত কেটে দেবো। তাহলে তো আমাকে মার্কেটে বলতে হবে না যে আমি ওনার হাত ধরে উঠেছি। শুধুমাত্র বাবা মা ছাড়া গুরুর ভ্যালু আজকের সমাজ দিতে পারে না। এই যে ও আজকে 6 বছর দাদার সাথে রয়েছে, ওর নিজের গুরুর সাথে রয়েছে স্টিল, আর এইটার জন্যই কিন্তু আজ ওরা দুজনে একসঙ্গে বসে আছে, আর এটার জন্যই আজকে ওর কনফিডেন্স, এটার জন্যই সারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে। প্রত্যেকটা মানুষের কাছে এটাই মেসেজ, যে গুরু কথাটা অনেক বড়,
গুরু কথাটা অনেক বড়, এটাকে মেনটেন করতে হবে। গুরুকে সম্মান দিলে তার কোনো দিন কোনো কাজে কোনো কিছুতে বাধা হয় না, ঠিক উঠে যায়, তাই তো? একদম। দাদার ফিউচার আর- প্ল্যান? দাদা আমার তো ফিউচার প্ল্যান মানে শিল্প তৈরি করা, শিল্পী তৈরি করা, এটা নিয়েই আছি। না না, বড় কিছু স্বপ্ন? বড় কিছু স্বপ্ন মানে ওয়ার্কশপ করি, আমাদের বাঁকুড়া একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে মহিলাদের কিছু ট্রেন্ড করাই। এই ওই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিম আছে, তাদের স্কিল ডেভেলপমেন্ট স্কিম যেগুলো বলে, তাদের আওতায় নিয়ে আসি। অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ। ওনার কাজগুলোর সাথে আমিও অনেকটা জড়িত, তো আমি বলছি মানে যারা একদম নিম্নবিত্ত পরিবারে যে মানুষজন রয়েছে গ্রামের দিকে, তো তাদেরকে যদি কোনো একটা শিল্পের মাধ্যমে একটা রোজগারের জায়গা করে দেওয়া যায়, তো উনি সেটা কন্টিনিউ চেষ্টা করছেন। মেদিনীপুরের ডোকরার কাজ ভীষণভাবে এগোচ্ছে। ওখানকার স্যার ডোকরা হচ্ছে ধুনো বা কিছু জমিয়ে আঠালো একটা ফর্ম তৈরি করে তার উপর দিয়ে কিছু শিল্প স্ট্রাকচার তৈরি করা, ডোকরা শিল্প বলে। আমার এখন লুপ্ত হয়ে যাচ্ছিল আমাদের দিক অসাধারণ একটা থেকে। শিল্প। এটা বিহার থেকে প্রায় তৈরি হয়েছিল, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টও প্রচুর পাওয়া যায়। একটা জিনিস আমরা প্রোডাক্ট ব্যবহার করতাম, সেটা হলো একটা ধুনো, এইটুকুই টবের মতন দেখতে, হুম। ওটাকে আগুন জ্বালিয়ে দিলে পুরো বাড়িতে ধুনো জ্বালালে যেরকম স্মেল হয় সেরকম স্মেল হতো। 5 টাকা করে দাম ছিল, এরকম ছোট ছোট এইটুকুটুকু চিপির মতো দেখতে। এটা কি না বলছেন? না না, এটা অনেকটা দেখতে লাগে অনেকটা কপারের মতো। আচ্ছা। যখন এটা তৈরি মানে করা একটা হয় মেটালই কতগুলো মনে হয়। মেটালটা ওটা তৈরি হবে, হয় না। সেই মেটাল দিয়ে কিছু দুর্গা বা কিছু ফর্ম, আর্ট ফর্ম, আপনি এটা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা মেদিনীপুর অঞ্চলে এখন ব্যাপকভাবে একটা শিল্পের আকার নিয়েছে। ওখানকার যিনি অঞ্চল প্রধান ছিলেন, তার নামটাও বলছি, স্যার শরৎ মেহন্তিম, তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করেন। এবং ওই অঞ্চলে বাবুই ঘাস বলে একটা ঘাস হয়, আচ্ছা। তার সেই ঘাসগুলো নিয়ে একটা আর্ট ফর্ম দেওয়া আছে। প্রচুর গ্রামের মানে একদম আদিবাসী মহিলারা কাজ করছেন এবং তারা স্বনির্ভর হচ্ছেন। বাহ বাহ, হ্যাঁ। এটা মানে জানতে জানতেই তো প্রচুর জানা হয়। হ্যাঁ, এটা জেনে ভালো লাগে। মানে এছাড়া আমরা উনি চেষ্টা করি আরেকটা সবসময় বিষয়ের আর্ট উপর- ফর্ম দেওয়ার কিছু একটা। হ্যাঁ। আরেকটা বিষয়ের উপর কাজ করেন, সেটা হচ্ছে বাংলার মন্দির ও শিল্পের ইতিহাস। মানে আমাদের বাংলা যে সমস্ত মন্দিরগুলো আছে, সেগুলো তো আমাদের আমাদের ঐতিহ্য, একদম। সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বা তার ইতিহাস কেউ জানছে না। তো সেই বিষয়ে উনি রিসার্চ করেন। তো ওনার একটা পেজ আছে সুরত আর্ট অ্যান্ড ফটোগ্রাফি বলে, তো সেখানে সমস্ত ওই রিলেটেড মানে রিসার্চমূলক কিছু লেখা থাকে, আর প্রচুর মানুষে পড়ে এবং সেই মন্দিরগুলোয় যায়। বাহ বাহ। মানে দেখবেন টেরাকোটার যে মন্দিরগুলো আছে আমাদের, এগুলো তো বাংলার গৌরব, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তার যে আর্ট ফর্ম আছে, মানে বিস্ময়কর কিছু ফর্ম আছে, সেই ফর্মগুলো তুলে ধরা, কিভাবে তার এসছে সেগুলো নিয়ে রিসার্চ করছি। এবং প্রত্যেক ডিএম আমাকে যথেষ্ট মানে কাজের সুযোগ করে দেন এবং সেটা নিয়েই করছি। মালদা ডিস্ট্রিক্টটা কমপ্লিট, নদিয়া ডিস্ট্রিক্টটাও মানে অনেকবার গেছি, গিয়ে মন্দিরগুলো নিয়ে করছি। কালনার মন্দিরে কিছু ফর্ম দেখি যেগুলো, যার মধ্যে ইউরোপীয় চিত্রকলা রয়েছে, ফ্রান্সের চিত্রকলা রয়েছে। সেগুলো কি করে এলো জানতে গিয়ে বেশ মানে আনন্দ লাগে, একটা সুন্দর ফর্ম তৈরি। ওই বইটায় গেলে পাওয়া যাবে, বাংলা মন্দির ও শিল্পের ইতিহাস বইটা। মানে এটা কোথায় পাওয়া যাবে এই বইটা? অনেক জায়গাতেই পাওয়া যাবে। হ্যাঁ, কলেজ স্ট্রিট তো অবশ্যই পাওয়া যাবে। দুজনকেই জিজ্ঞেস করছি, আচ্ছা কখনো মনে হয় না ওয়ার্ল্ড রেকর্ড করব? সারা পৃথিবী আমাকে চিনবে এক একদমই। ঝটকায়, আমি এটা তো- এটাতে 1 নম্বরে আছি, মনে হয়? একদম একদম ছোটবেলা থেকে আমি এটাই ভাবতাম যে আমি এমন একটা কিছু হবে যাতে সবাই চিনবে। এটাই মনে হতো, ছোট থেকে এটা মনে হতো, কিন্তু কি করলে যে চিনবে তখন আমি বুঝতাম না। কিন্তু এমন একটা প্রফেশন খুঁজছিলাম যাতে সবাই আমাকে চেনে এবং আমি ঘুরতে পারি, পুরো পৃথিবী আমি ঘুরবো। তো বললাম আমাদের বিষয়টাই হচ্ছে এরকম। আর আমি অবশ্যই মানে ভগবানের কাছে এইটা প্রার্থনা করতে চাই যে আমি যত উপরেই উঠি না কেন, যাতে আমি ভূমির থেকে কখনো বিচ্যুত না হয়ে যাই। মানে খুব জোরে হাওয়া দিলে যেন উড়ে না যায়। ঠিকই ঠিক। এত বড় ঝড়ও যাতে না আসে যে তুই উড়ে চলে যাবি। মাটিতে থেকে ডাটকে থেকে মুখ উঁচু করে কাজ করবো আমরা, একদম। তাই তো? আর তোমার মতন একেবারে সমাজের জন্য কাজ করতে হবে। নিজের সমাজ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি, তো সেটা দিয়ে মানুষের আরো ভালো করতে হবে, এইটা ভেবেই আমি এগোনোর চেষ্টা করি। আমি যখন জল খাওয়া রিলেটেড কথা কাউকে বলি, তখন তাকে আমি একটা কথা বলি, যে তুই যখন উপকার পাবি, তুই
তুইও কিন্তু দুটো মানুষকে উপকার করিস, তুইও দুটো মানুষকে উপকার করিস। এটা নিয়ে নো কমেন্ট। জল বললেই ও সঙ্গে সঙ্গে ব্যাকে চলে যায়। আমার শরীরে জল নেই। জল খেতে হবে। শ্রীতমা তোমায় লিখেছেন, আমার বলার ভাষাগুলো অসহায় হচ্ছে, অনেক অজানাকে জানার ইচ্ছে, আপনাকে যত জানছি স্যার, ভালো থাকবেন, শর্মিষ্ঠা ভালোবাসা নিও। রত্না ভট্টাচার্য লিখেছেন, শর্মিষ্ঠা শুধু একজন মডেল নয়, ও একজন কৃষ্ণ ভক্ত। একদম, আমিও কৃষ্ণ ভক্ত, একসঙ্গে বসে আছি। আমি নিজে অনেক কিছু জানতে পারি শর্মিষ্ঠা ও স্যারের কাছ থেকে। শ্রীতমা তোমায় লিখেছেন, আমি স্বপ্নের কথা সেদিন বলেছি শর্মিষ্ঠাকে, সার্থক হোক জীবন তোমার। এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো নেগেটিভ ঘটনা তোর লাইফে আছে? প্রচুর রয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই অনস্ক্রিন বলা দরকার, যাতে এই ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা এর থেকে দূরে থাকুন। এই ইন্ডাস্ট্রিটা যেমন মানুষের কাছে এখন প্রচণ্ডভাবে পপুলার, আগেও ছিল, কিন্তু এখন প্রচুর মানুষ এটাতে ইনভলভড হয়ে পড়ছে। ফটোগ্রাফার প্রচুর, এর মধ্যে প্রকৃত ফটোগ্রাফার তো আছেন, কিন্তু প্রচুর মানে ক্যামেরা ধরা শুধু ফটোগ্রাফার ভর্তি হয়ে গেছে। মেকআপ আর্টিস্টও প্রচুর, মডেলও প্রচুর। তাই প্রকৃত কাজ কে করছে সেটাকে খুঁজে বার করা খুব দরকার, তা না হলে এগোনোর আগেই একদম বেরিয়ে পড়তে হবে ইন্ডাস্ট্রিটা থেকে। এখন নেগেটিভ ব্যাপার বলতে আমার ফিজিক্যালি নেগেটিভ ব্যাপার কম হয়েছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার কাছে যে প্রচুর কাজের ফোন আসে, 100টার মধ্যে 80টাই ফেক। তার জন্য কি হয়, আমার নিজের একটা সমস্যা হয়, যেগুলো কাজের ফোন সেটা তো আমার বিরক্ত লাগে, কারণ কি করে বুঝবো যে কোনটা রিয়েল কোনটা ফেক? সেই তো অনেকটা কথা বলার পরই বুঝতে পারবো। তাও কিছু ক্লু বলে রাখি, মানে যাতে বুঝতে সুবিধা হয়। যেমন এরা যারা ফেক আছে তারা বলবে যে ম্যাগাজিন শুট আছে, এখন খুব ট্রেন্ডিং, সবাই ম্যাগাজিন শুট করছে। দ্বিতীয়ত হচ্ছে লাখ লাখ টাকার খেলা, প্রচুর টাকা ইন্ডাস্ট্রির, সবার পেছনে ঢেলে দিচ্ছে। 50,000 পেমেন্ট, 1 লাখ পেমেন্ট, একদম। নুড ছবি পাঠাও, সিলেকশন আছে। ভিডিও কলে তোমার সিলেকশন হবে, তুমি নিউড বা বিকিনি পরে র্যাম্প ওয়াক করবে, তারপর কাজ পাবে। সিপি করতে হবে, তাহলে কাজ পাবে। এটা যদি একটা কমন ব্যাপার হয়ে গেছে, এরকম তো প্রচুর রয়েছে। তো মোটামুটি এইগুলো যদি ফার্স্টে কেউ বলে, তো তার থেকে একেবারেই দূরে সরে যাও। আর ফিজিক্যালি বলতে আমার 2 থেকে 3 বার মতন কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। আমি প্রথমেই বললাম আমি বাইরের কাজ বেশি করি, মানে ফাইন আর্টের কাজগুলো আমি বাইরের কাজটা বেশি করি। অ্যাকচুয়ালি আমি ইটালির যেখানে কাজ করি, তো ওখানে কিছু রিউজ আছে, তো তার জন্য আমি এখানে কাজ করি না। এমন নয় যে এখানে কাজ করার আমার ইচ্ছে নেই তা বলে, আমার অলরেডি যেহেতু ওখানের সাথে কন্ট্রাক্ট আছে, তার জন্য আমি এখানে করি না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ভিয়েতনামের একজন ফটোগ্রাফার এসেছিলেন, ওনার নাম আমি মেনশন করছি না। তো উনি কিছু ফাইন আর্টের ফটোগ্রাফির জন্য আমাকে পার্ক হোটেলে ডেকেছিলেন। 2 থেকে 3 ঘন্টার মতো শ্যুট। তো আমি গিয়েছিলাম, আমাকে উনি অ্যাডভান্সও সম্ভবত দিয়েছিলেন প্রথমে, কারণ আমি অ্যাডভান্স নিয়ে তারপরেই কাজ করি। এই কারণেই করি, তাহলে কাজটা যে রিয়েল সেটা আমি বুঝতে পারবো, এই কারণেই করি, আর কিছু নয়। আর তো আমি ওখানে যাই, ওখানে মেকআপ আর্টিস্ট ছিলেন, তো উনি সাজালেন। তো তার আমার আগে আরেকজন মডেল কাজ করে গেছেন, তারপরে আমি যাই। আমি অ্যাকচুয়ালি শ্যুটে কখনো একা যাই না, হয় আমার বাবা না হয় কেউ না কেউ থাকে আমার সাথে। মানে অবভিয়াসলি শ্যুটের যে রুম বা যেখানে হচ্ছে স্পটে, সেখানে থাকে না, কিন্তু আমার সাথে থাকে। এটাকে প্রচুর অনেকে ব্যাকডেটেড বলে, কিন্তু আমি নিয়ে যাই, ওটা প্রয়োজন। আর তো আমার শ্যুটটা স্টার্ট হবে, ওই টাইমে মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন, উনি একজন মহিলা ছিলেন, উনি তারপর চলে যান, মেকআপ হয়ে গেল। তারপর এইবারে ওই ভিয়েতনামিজ যিনি ফটোগ্রাফার আছেন, উনি ফটোগ্রাফি শুরু করেন।
ঠিক আছে, খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবে কথা বলছে, ফটোগ্রাফি হয়, হতে 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 কিছু সময় পরে দেখি ওনার প্যান্ট একটা মানে হাফ প্যান্ট মতন পরেছিলেন, সেটা ঢলঢল করে নেমে যাচ্ছে বারবার। আমার তো অডই লাগে, মানে একটা মানুষ তার আউটফিটটা ঠিক মতন পরবে না, তার 5 মিনিট পর সেটা পুরোটাই খুলে পড়ে গেল। একজন নিউড ফটোগ্রাফার আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। নিউড মডেল দেখেছি, নিউড ফটোগ্রাফার তো আমি জীবনে দেখিনি। সমাজে এই এবার- জিনিসগুলোকে একটু আমি সেই কিভাবে মুহূর্তেই- এগোনো তাড়ানোর আমি সেই দরকার। মুহূর্তে ওনার থেকে আমি লেখাই যে উনি আমার এই কাজটা করেছেন, তারপর উনি কি করেছেন, তাদের সাইন আপ করাই, তারপর সে লেটার আমার কাছে নিয়ে টাকা নিয়ে তারপরে বেরিয়ে আসি। সেই জায়গায় নিজেকে শক্ত হওয়া খুব প্রয়োজন। আর হ্যাঁ, প্রত্যেককেই বলবো, যার সাথে কাজ করো না কেন অবশ্যই তার একটা পেপার থাকতে হবে, এক্স্যাক্টলি, অবশ্যই পেপার থাকতে হবে। ভীষণ জরুরি এটা, ভীষণ মানে দুপক্ষকেই হ্যাঁ, একদম। যেমন মডেল রিলিজ থাকা উচিত, হুম হুম। যেমন ফটোগ্রাফারের সাথে মডেলের একটা ছোট্ট এগ্রিমেন্ট হলেও কিন্তু করা দরকার। আমি একটা অ্যাপ নিয়ে আসছি, আমি একটা অ্যাপ তৈরি করেছি, যে অ্যাপটার মধ্যে এই সমস্ত জিনিসগুলোই আছে। বোথ সাইড যখন ফটোগ্রাফার মডেল যখন কাজ করবে, তখন এ কি কাজ করছে সেটা লিখে দিল, এ সেটাকে অ্যাকসেপ্ট করলো একটা অ্যাপের মধ্যেই। আচ্ছা আচ্ছা। এবং মডেল যে শুটের স্পটে গিয়ে পৌঁছবে, সেই লোকেশনটাতেও সে এখানে ইন করবে যে আমি স্পটে ইন করলাম। যেই ইন করবে ওখানকার লোকাল, হ্যাঁ, এটা অ্যাপটা হওয়ার আগে তুমি আমাকে বলেছিলে যে এরকমটা করার ইচ্ছে আছে। এটা অত্যন্ত ভালো হবে। কিছু মানে মডেলকে ডেকেছে সে শোভাবাজার রাজবাড়িতে, মডেল শোভাবাজার রাজবাড়িতে গেছে, গিয়ে ইন করলো, ইন টিপে দিল। তার মানে মডেল 5 মিনিট পরে গেছে না 5 মিনিট আগে গেছে, সেটাই অ্যাপ তোমাকে ঠিক দেখে নিল। মডেল যদি 10 মিনিট পরে যায় বা আধ ঘন্টা পরে যায়, তাহলে মডেলেরও একটা নেগেটিভ মার্কিং হবে, কিন্তু টাইম রিলেটেড নেগেটিভ মার্কিং। আচ্ছা, হ্যাঁ, টাইমটা মেইনটেইন করা খুব দরকার। টাইমটা মেইনটেইন করা খুব দরকার। এবার ফটোগ্রাফার তার সাথে সারাদিন শুট করার পর সে ওখান থেকে যখন লেফট করবে, তখন সে ক্লিক করবে। কি ক্লিক করবে? যে যেমন ওলা উবের থেকে নামলে আমরা যেমন আমরা ওলা উবের থেকে নামলে করি যে এক্সপেরিয়েন্স লেখো, ড্রাইভারের ব্যবহার, গাড়ি সবকিছু, ঠিক সেরকম এখানেও তাই। ফটোগ্রাফার কেমন ছিল, স্টুডিও কেমন ছিল, তোকে ফুডিং ঠিকঠাক দিয়েছে কিনা, টি এর পৌঁছে দিয়েছে কিনা, পেমেন্ট হয়ে গেছে কিনা, সবকিছুতে তুই 4 স্টার 3 স্টার 2 স্টার 1 স্টার দিতে পারবি। বাহ, খুব ভালো কনসেপ্ট। এটা মডেলদের জন্য একটা রক্ষা কবচ হয়ে দাঁড়াবে সবার জন্য। পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এটার একটা ছোট্ট অ্যাপ, মানে এখনো অবধি প্রায় 3.5 জিবি মতন ফাইল তৈরি হয়ে গেছে। এই অ্যাপটা আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমরা মডেল ইন্ডাস্ট্রি এটা ফ্রিতে ব্যবহার করব। এটা টোটাল মনিটরিং লোকাল পুলিশ স্টেশন অপারেট করতে পারবে। যখনই কেউ অ্যাপের মাধ্যমে কোনো কাজে যাবে, তাকে আমরা একটা 2 লাখ টাকার ইন্স্যুরেন্স দেব। যদি অ্যাপের মাধ্যমে সে কাজগুলো করে, তাহলে তার যে কোনো নেগেটিভিটির জন্য সে আপ টু 2 লাখ টাকা অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে। কোনো রকম নেগেটিভিটি কিছু হলে সেই ক্ষেত্রে সে ফুল সাপোর্ট পাবে অত্যন্ত ভালো অর্গানাইজেশন থেকে। এই ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ইতিহাস তৈরি হবে এই রকম একটা অ্যাপ। আমাকে মেরেই না দেয় লোকে, মানে মেরেই দেবে। কারণ এই ইন্ডাস্ট্রির দুটো অদ্ভুত কথা এসছে। একটা অদ্ভুত কথা লাগে কম্প্রোমাইজ, এর একটা সায়েন্টিফিক নেম হচ্ছে সিপি। হ্যাঁ, এই দুটো নাম থেকে সরিয়ে নামটা মুছে ফেলা কিভাবে যাব? ফর্মে লেখা থাকে। আরে আমাদের আইটা ক্লাবের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেখানে ওপেন লিখছে যে সিপি তে ইন্টারেস্টেড, মডেল যোগাযোগ করো। আমি তো একদিন জানি না, হঠাৎ করে দেখছি আমাকে বেশিরভাগ ফর্মে লিখতে লাগে, কম্প্রোমাইজ বলে লেখাই থাকে, সেখানে আমাকে নো প্রত্যেক ফর্মে লিখতে হয়। এটা আমাদের ইন্ডাস্ট্রির একটা খুব মানে দুঃখের দিন আর কি বলা যেতে পারে যে এই জিনিসটা চলছে। লাস্ট 2022 ডিসেম্বর অবধি কম্প্রোমাইজ ওয়ার্ডটা কিন্তু 10 to 15% এসে দাঁড়িয়েছে। না, এটা একটা পর্দার আড়ালে ছিল, এটা ওপেন হয়নি একদম। আমি যেভাবে এই আইটাকে শুরু করেছিলাম, যেখানে যখনই কেউ কাউকে বলছে আমি তাকে রিভিল করে দিচ্ছিলাম, পুরো মার্কেটে একটা ভয় তৈরি হয়ে গেছিল। কিন্তু 2022-এর যে আমার ইনসিডেন্টটা ঘটে 25শে ডিসেম্বরের পর থেকে, তারপর থেকে মানে যাদের জন্য আমি জিনিসটা করেছিলাম, তারা আমাকে পুরো সিস্টেমটা থেকে সরিয়ে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে।
সেই কম্প্রোমাইজ, হুম মানে যারা কম্প্রোমাইজ রিলেটেড কাজ সব সময় করছে, যারা কম্প্রোমাইজ নিয়েই কাজ করছে, হুম তারাই আরেকটা আমরা- বিষয় তো আছেই, মানে শুধু যে ফটোগ্রাফাররা কম্প্রোমাইজ অফার করছে তা নয়, মডেলরাও সেই জায়গাটা তৈরি করছে বলেই Exactly. হচ্ছে। দাদা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাকে প্রতিদিন 10টা নতুন মডেল মেসেজ করে, 10টা, ওই কি যেন মেসেজ রিকোয়েস্ট থেকে আমি দেখতে পাই, স্যার আপনার নাম শুনেছি, আপনার সাথে কাজ করতে চাই, স্যার আপনি যা বলবেন সবেতে রাজি আছি। এটাই মানে তারা ধরেই নিয়েছে যে এই লোকটা বড় লোক, এই লোকটার কাছে গেলে আমি কাজ পাবো, এই লোকটার কাছে গেলে আমি ফেম পাবো, সব পাবো, কিন্তু সে আমাকে প্রথমেই অফার করে দিচ্ছে যে আমি আপনাকে সবকিছু দিতে রাজি আছি। কিছু তাহলে- মডেল মানে নিজে করছে, আর কিছু মডেল হচ্ছে নিরুপায় হয়ে করছে। নিরুপায় হয়ে করছে। মডেলদের উদ্দেশ্যে একটাই বলবো, তোমরা কাজ করো, ভালো কাজ করলে তোমরা এমনিতেই কাজ পাবে। আরেকটা জিনিস বলবো, এই কম্প্রোমাইজ বা সিপি এই করে কাজ পাওয়া যায় না, যায় না, উল্টো হয়। কখনোই হবে না, উল্টো হয়। উল্টো হবে। তোমাকে সমাজ একটা অন্য চোখে দেখবে, তোমার প্রফেশনাল দিক তুমি থেকে পিছিয়ে আসবে। তাই এখান থেকে একটু দূরে থাকো, যারা বলবে, যারা Profession এইসব থেকে করবে। পিছিয়ে আসবে দাদা পরে। নিজে যখন গিয়ে আয়নার সামনে দাঁড়াবে না, একদম। সব থেকে প্রথম হিট তোর মানে আয়না তোমায় করবে। হুম অবশ্যই সব অবশ্যই। থেকে প্রথম হিট আয়না করে, যখন সবকিছুর পরে যখন বাড়িতে গিয়ে দাঁড়ায় নিজের আয়নার সামনে, সব থেকে বড় চটটা কিন্তু ও মারে। ঠিকই ঠিক। একদম। তবে এই অ্যাপ অনেক মেয়েকে হয়তো সেভ করবে, এটা আমি আশা তো করছি। এটা আমি অ্যাপ্রুভ করার জন্যই, এটা একটা অ্যাপ্রুভেশনের জন্য চলছে, বললাম না আমি একটা কোর্স নিয়ে আসছি, সেই কোর্সটার সাথে এই পুরো সিস্টেমটাকে জোড়া, মানে যে প্ল্যানিংটা করে আমি এগোচ্ছি সেটা অনেক বড় প্ল্যান দাদা, প্রচুর খরচা সাপেক্ষ, প্রচুর ব্যয় সাপেক্ষ, যে কারণেই হয়তো অনেকটা সময় লাগছে। প্লাস আমি 6-7 মাস একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলাম এই নেগেটিভিটিটার জন্য, বাট এখন আমি আবার একটু পজিটিভ হয়ে গেছি। কিরকম, আমাকে এখন নিউজ চ্যানেল হচ্ছে, কালকে রাত্রিবেলা একটা নিউজ চ্যানেল আমাকে রাত 10টার সময় ইন্টারভিউ করে গেছে, সে আমার টাইমে আমাকে টাইম দিয়েছে, রাত্রি 10টার সময় এখানে বসে ইন্টারভিউ করে গেছে। কি না, আপনি ইন্ডাস্ট্রির প্রথম মানুষ যে ইন্ডাস্ট্রির জন্য জেল খেটেছেন, একদম মানে আপনি হচ্ছেন বিপ্লবী, একদমই। আপনি বিপ্লবী। না, ব্যতিক্রম, বিপ্লবী এবং ব্যতিক্রমী। সবাই নিজেরটা ভাবে, কিন্তু এই জেডি দাস সবার জন্য ভাবে, এই প্ল্যাটফর্মটা ভাবে, এই অবক্ষয় সমাজটার জন্য ভাবে, এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মানুষ হয়তো সবসময় বোঝে না, মানুষ ভাবে হয়তো জেডিদার সবার মধ্যে একটা ধারণা আছে, কিন্তু আমি জেডিদার মতন হব, একদম জেডিদার ভালোটার মতন হও, জেডিদাকে দেখানোর জন্য কিছু করে তো কিছু লাভ হবে না। নিশ্চয়ই। কারণ জেডিদার সামনে যে টার্গেটটা আছে সেই টার্গেটটা অনেক বড় দাদা, না আছে মার্সিডিজের স্বপ্ন, না আছে সুন্দর বাড়ির স্বপ্ন, ছেলে মেয়ের স্বপ্ন নেই এখন, ছেলে মেয়ে দুজনেই ভগবানের আশীর্বাদে ওরা নিজেদের পথ তৈরি করে নিয়েছে, স্বপ্ন একটা আছে, 50,000 পরিবারের ছেলে মেয়েরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দমিয়ে কাজ করবে, তাহলে বাংলা ভারতবর্ষে একটা বাস জায়গা তৈরি করবে। 12,000 মানুষ আমি করেছি, আমি 12,000 মানুষকে এই মুহূর্তে 12,000 মানুষ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা কোনো না কোনো ভাবে আমার সাথে কানেক্টেড, কোনো না কোনো ভাবে তার বাড়িতে একদিন হলেও এক প্যাকেট নুন আমার টাকায় কেনা হয়েছে। আর 900 জনকে নিয়ে দুর্গা, এটা তো একটা, হ্যাঁ 777 বলে করেছিলাম, হ্যাঁ 900 জন হয়ে গেছিল বোধহয়, আমি গেছিলাম 852 852। 852 হ্যাঁ, ওই এটা? ওটাতে তো আমি ছিলাম, আমার খেয়াল ছিল না, ওটাতে আমি ছিলাম। Seriously? হ্যাঁ। ছিল। সেইটার একটা কাণ্ডারি যার জন্য হয়েছে, সেই ক্যামেরার পেছনে বসে আছে ঋতুপর্ণা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভৎস খেটেছিল, বিভৎস খেটেছিল, মানে একদিনে আমাদের বুকিং ক্যান্সেল হয়েছে প্রায় 150। যেদিনকে আমার মনে হলো যে সবাই কনফিউজ যে সকাল 7টার মধ্যে মাঠে ঢুকতে হবে, অনেকেই কনফিউজ, তখন আমি ওখানে গিয়ে একটা লাইভ করলাম, লাইভ করে পুরো ঘটনাটা ডিটেলস বললাম যে আমাদের কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে আসতে হবে, 7টায় কাজ শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে, কারণ আমাদের যদি আজকে শুটিং এ ডাকে, আমাদের তো শুটিং এ যে সময় ডাকবে, কল টাইম সে সময় দেবে, সেই সময় আমাদের যেতে হবে, অবশ্যই। তাহলে এখানেও তোমাকে সিরিয়াস হতে হবে। তখন একদিনে 150 প্রায় নেগেটিভে চলে গেল, 600-তে চলে এলো, 777 ক্রস করে চলে গেছিল, আচ্ছা 600-তে চলে, 602 কি 3 চলছে, মানে রীতিমতো মন খারাপ হয়ে গেল। আমি যে দেবতাকে ডেকে অনুষ্ঠান শুরু করেছিলাম, মা দুর্গাকে বললাম, মা কি করবে তুমি জানো, ওয়ার্ল্ড রেকর্ড করতে পারলাম না, মানে ওয়ার্ল্ড রেকর্ড আমাদের যে লিংকটা আমাদের ইয়েকে দেওয়া ছিল, মানে কি বলে ওয়ার্ল্ড রেকর্ড কোম্পানিকে, আমাদের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে আমাদের আচ্ছা আচ্ছা। লিংক দেওয়া ছিল যে আমাদের রেজিস্ট্রেশন কিরকম হচ্ছে ওরা দেখে নেবে।
হুম। কারণ আমাদেরকে তো ওদেরকে 15 লাখ টাকা জমা দিতে হয়। আচ্ছা 12 লাখ টাকা হচ্ছে জমা দিতে হবে নন রিফান্ডেবল, আর 3 লাখ টাকা হচ্ছে ওদের আসা যাওয়া, ভিসা, আচ্ছা থাকা, আচ্ছা স্কোডা গাড়িতে করে ওরা চলবে, সেই সমস্ত খরচা বাবদ আরো 3 লাখ টাকা দিতে হয়। তার মানে 15 লাখ টাকা দিতে হবে। ওরাও সেরকম কোম্পানি, ওরা বলতে চাইছে যে আমরা আগে আপনাকে জাজ করে নেবো যে আপনি এই ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারবেন কিনা, হুম হুম, তবেই আমরা আপনার কাছে আসবো। আচ্ছা যেদিনকে আমার 600 নেমে গেল, তার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমার কাছে মেল চলে এলো হুম যে বেটার টাইম, নেক্সট টাইম আপনি ট্রাই করুন। আচ্ছা আমার কিচ্ছু বলার ছিল না, আমি খুব ডিপ্রেস হয়ে গেছিলাম, খুব চুপচাপ হয়ে গেছিলাম। অনুষ্ঠানের দিন সকালবেলা আমরা কটায় গিয়ে মাঠে পৌঁছলাম না? 4:45 নাকি আচ্ছা 5:45? 5:45। 5:45টায় গিয়ে দেখছি মাঠে 450-এর উপরে লোক, 550 জনের উপরে পৌঁছে আচ্ছা। গেছে। অত লোক, অত মানুষ, কেউ কখনো প্রিন্সেপ ঘাটে অত সকালে দেখেনি। সবাই হুম, ওই হুম, দৌড়ানোর হুম, জন্য হুম। যায় ঠায়। হুম হুম। আলটিমেটলি 8:52। 852 দুর্গা, নারীরাই তো দুর্গা, সেই দুর্গা বিশাল ব্যাপার। এই চিন্তা ভাবনা একমাত্র তোমার দ্বারাই সম্ভব। মানে এখনো যখন আমি প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে যাই, হুম প্রিন্সেপ ঘাটে যাই, প্রিন্সেপ ঘাটের প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা হকার জেডি সাহেব বলেই কথা বলে। হুম জেডি সাহেব বলেই কথা বলে। এবছর আমার প্রোগ্রামটা যেহেতু আমি 1 মাসের নোটিশে করেছি, খুব ছোট্ট করে করেছি, 21 দিনের নোটিশে করেছি, মানে করতাম না কারণ আমার এই বছরটা খুব খারাপ যাচ্ছিল 2023টা। তো 21 দিনের নোটিশেও আমাদের মোটামুটি ওই 68-69 মতন হয়েছে। তাতেও যে আমাদের র্যালিটা, তুই র্যালিতে হেঁটেছিলি না হাঁটিসনি? না না। র্যালিতে খালি হাঁটিসনি, ওই অভিজ্ঞতাটা মিস করেছিস। এত বড় র্যালি ফ্যাশন ইন্ডাস্ট্রি কখনো দেখেনি সারা ওয়ার্ল্ডে, একদম সারা ওয়ার্ল্ডে এতগুলো দুর্গা হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, রুমা দাশগুপ্ত লিখেছে, আজ খুব ভালো লাগছে ভেবে যে আমরা এইরকম একটা আলোচনার মধ্যে রয়েছি আর অনেক কিছু শিখতে পারছি, জানতেও পারছি। আপনারা সবাই ভালো থাকুন, কুর্নিশ আপনাদের। রুমাদি লিখেছে। সাথে চাই তো, পিছনে থাকলে কি করে হবে, সাথে চাই। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে। আমাদের অনেকটা প্রোগ্রাম হয়ে গেছে, কখন টাইম চলে গেছে জানিও না। অন্যদিন যেটা করি অফলাইনে, আজকে সেটা অনলাইনে করতে হবে। সেটা হলো যে আমাদের বসন্ত উৎসবের জন্য ওদের দুজনকে আমরা নিমন্ত্রণ করব অন স্ক্রিন। সেটা হলো, এটা আমাদের বসন্ত উৎসবের পোস্টার, যেটা আমরা জগন্নাথ দেবের চরণে দিয়ে গত সপ্তাহে শনিবার আজকের দিনে জগন্নাথ দেবকে আমরা দিয়ে, এই পোস্টার দিয়ে আমরা ওনাকে নিমন্ত্রণ করে এসেছি বাহ আমাদের অনুষ্ঠানের সফলতার জন্য। এবং বাবাকে বলেও এসেছি, বাবা যদি আমরা সব ঠিকঠাক, যদি মানে ওনাকে অবিশ্বাস করা না, আমাদের অনুষ্ঠান ভালো হলে আমি তোমার কাছে এসে দণ্ডি দিয়ে পুজো দিয়ে যাব। তুমি ওখানে 21টা সিঁড়ির একটা দণ্ডি আছে, মারাত্মক কষ্টকর। সেটা আমি একবার করেছি অলরেডি, সেটা আবার করব। এই ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসাটা আমার এইরকম জায়গাতে। থ্যাংক ইউ। তোমার পারমিশন নিয়ে একটু দিদিকে বলবো ব্যাগটা দিতে, কারণ একজনকে না নিলে এটা অসম্পূর্ণ থাকবে, আরেকজনকে চাই। দে 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 দে, একটা দে। একটু ট্রেটা নিয়ে নি, আসলে নেই, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা নেই। আরে আরে বাবা, বাপ এটা আমাদের এটা অনুষ্ঠানের সাকসেস। এখনো অব্দি সত্যি আমাদের সাথে থেকো। অনেক স্বপ্ন নিয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে এগোচ্ছি, যাতে সফলতা পাই। অনেক
মানুষের মুখে অবশ্যই হাসি- অবশ্যই হাসি দিতে পারি। একদম একদম। আর প্রতিদিনের মতন আমার ছোট্ট উপহার আপনাদের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক এর ইউ বেশি ক্ষমতা এখনো অব্দি করে উঠতে পারিনি। থ্যাংক ইউ Thank সো you, thank মাচ। তুমি দাদাকে দাও আর যিনি আমাদের জন্য এত কিছু করছেন তার জন্য তো কিছু করতেই হবে। হুম একটু খোলা হাতে গোপাল আছে তো বলতে পারছি না। ক্যামেরাটাকে একটু উপর দিকে করুন। আমার মুন্ডু কেটে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকো আর আশীর্বাদ করো যাতে আরো ভালো কাজ করতে আমিও পারি। তোমাকে একটু বরণ করে নিই, তুমি আমার চেয়ে ছোটই হবে কিন্তু আরে, তোমার কাজের পরিধি ব্যাপক, মানে ঈশ্বরের কাছে এটা প্রার্থনা আমার করি কাছে তুমি অনেক সমাজের বড় জন্য পাওনা। এটাই করে যাও, এইভাবে এগিয়ে যাও, চলো ভালো থাকো। থ্যাংক ইউ দাদা, একদম, থ্যাংক ইউ। একদম। সব সময় সাথে আছি। একদম। আমি সবার পাশে আছি, সবার সাথে আছি। যারা আমাকে শত্রু ভাবো তাদের জন্য আমার মেসেজ, আজ তোমরা যে ভালো কিছু করছো সেটা আমাকে খুশি করার জন্যই করছো। একদম ভাবছো হয়তো আমি শত্রু, শত্রুকে খুশি করাটাও অনেক বড় কাজ। তোমরা যে কাজ করছো সেটা আমাকে খুশি করার জন্যই করছো। থ্যাংক ইউ। আগামী 5 মিনিট ম্যাক্সিমাম ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে যারা নতুন কাজে আসতে চাইছে তাদের জন্য কোনো মেসেজ দাদাও বলবেন। ক্যামেরাটা ঠিক করো। দাদা বলুন। তোমাদের উদ্দেশ্যে একটাই বলি, তোমরা কাজটাকে নিজের সিরিয়াসলি নাও, ভালো কাজ করো। ভালো যদি কাজ করতে পারো তোমাদের কোনো এই সমাজের যে প্রবলেম যেগুলো আসছে এগুলো এড়িয়ে চলো, সাকসেস আসবেই। একদম একদম। যারা নতুন আছো তো তাদেরকে ইন্ডাস্ট্রিতে আমার থেকে মোস্ট ওয়েলকাম। আর আরেকটা কথা বলবো হচ্ছে যে আমরা যে কোনো কিছু করি, মানে যে প্রফেশনে যাই তার পেছনে একটা পড়াশোনা থাকে, তারপর সেই প্রফেশনে যাই। তাই মডেলিং যখন করছো তার আগে বলবো মডেলিংটা নিয়ে সামান্য কিছু হলেও একটু চর্চা করো, স্টাডি করতে হবে। কিছু পড়াশোনা করো। আমাদের এই মডেলিংটা কিভাবে শুরু হয়েছিল, কারা কারা এখানে দৃষ্টান্ত সৃষ্টি করেছে, আমাদের ইন্ডিয়ান যে আর্ট সেগুলো একটু জানলে ভালো হয়। একটু এডুকেশন সবকিছুতেই তো প্রয়োজন। হ্যাঁ, সেটা আরো সাহায্য করবে চলার পথটাকে। মানে আমি এমন একজন মানুষ ছিলাম যে সামান্য একটা হাতা কাটা জামা পরতাম না, সেখান থেকে আমি এখন ফাইন আর্টের কাজ করি। এটা একমাত্র সম্ভব হয়েছে একটা জ্ঞান, তার Yes. পেছনে একটা জ্ঞান রয়েছে তার জন্য। তাই জ্ঞানটা খুব দরকারি জিনিস। যারা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে হোটেলে যা জব করে তাদেরকে কোম্পানি 70,000 থেকে মাইনে শুরু করে। একদম একদম। আর যারা নর্মাল গিয়ে হোটেল ম্যানেজমেন্ট করছে, হোটেলে জব করে, তাদের মাইনে শুরু হয় 13,000 12,000 থেকে। এই এডুকেশনটা ঠিক ঠিক। এটাই ডিফারেন্স। যারা কোর্স করে গেছে তাদের কনফিডেন্স অনেক কিছু বলে দেয়। এটার জন্যই আইটা খুব শীঘ্রই একটা কোর্স নিয়ে আসছে, যে কোর্সটা যেটা ও বলছে সেই রকম ভাবে একটা ছেলে মেয়েকে কিভাবে এই প্রফেশনে পড়াশুনো করিয়ে দাঁড় করানো যায়, তাকে সার্টিফিকেশন করা যায়, তাকে জ্ঞান দেওয়া যায়, সেটার জন্য আমি সারাটা দিন চেষ্টা করছি আইটার এই কোর্সটা নিয়ে আসার জন্য খুব তাড়াতাড়ি। আর শুধুমাত্র পজিটিভ ভাইব ক্যারি করতে হবে, একদম শুধু এটা হচ্ছে পজিটিভ ভাইব। সবথেকে বড় ব্যাপার, পজিটিভ ভাইবস ক্যারি করতে হবে। যারা নেগেটিভ ভাইবস দিচ্ছে তার থেকে একদম শত হাত দূরে, একদম। শুধুমাত্র পজিটিভদের সাথে থাকবো। কিন্তু আমরা সাধারণ মানুষ সব বুঝতে পারি না রে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। কারণ খারাপটাকে যদি ধর একটা জামা তুই সকালবেলা পরে বেরিয়েছিস যেটা সাদা ধবধবে, বারবার তুই বাঁচিয়ে চলছিস, একবার একজন তাহলে হাতে দাগ লাগবেই। লাগিয়ে দিল, তারপর থেকে দেখবি আর গায়ে দাগগুলো আর গায়ে লাগে না, সেটা। তখন মনে হয় বাড়িতে গিয়ে তো কেচেই ফেলবো, ব্যাপারটা হয়ে গেছে মানুষ। আর নেগেটিভ জিনিসের প্রলোভনটা বড্ড বেশি তো। নেগেটিভ জিনিসের প্রলোভন বেশি। একটা সিনিয়র মানুষ, এত বড় মানুষ এই কথাটা বললেন, নেগেটিভ জিনিসের প্রলোভন বেশি। আরে আমরা তো দিনের শেষে আয়নার দিকে তাকাই, নিজের পরিবারের দিকে তাকাই, নিজের বাচ্চার দিকে তাকাই, নিজের ওয়াইফের দিকে তাকাই,
এটা ফিল করতে হবে যে আমি যে আজ সারাদিন করলাম সেটা আমি কতটা নেগেটিভ করলাম। উত্তর অটোমেটিক চলে আসে মনের ভেতর থেকে। প্রীতম চক্রবর্তী লিখেছে গুড ইভিনিং সবাইকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ Thank প্রীতম, you. বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শ্রীতমা তোমায় লিখেছে শুভেচ্ছা। থ্যাংক ইউ শ্রীতমাদি। যারাই দেখছো আমাদের এই লাইভটা, খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। শেষ করতে হবে, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। আচ্ছা, খিরাইয়ের প্রোগ্রামটা একটু বলে দিই। খিরাইয়ের প্রোগ্রামটা আমাদের 21 তারিখে ছিল, কিন্তু 21 তারিখে ট্রেনের কিছু অসুবিধা, সাথে মানে প্রপার বিয়ের ডেট। প্রচুর ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট আমাদেরকে ফোন করে কান্নাকাটি করছে যে দাদা আমাদের তো আমরা এই প্রোগ্রামটা মিস করতে চাই না, যদি একটুখানি এগিয়ে করো। তারপরের রবিবার 28 তারিখ, 28শে জানুয়ারি, সেম শিডিউল। 28শে জানুয়ারি আবার আমরা খিরাই যাব। আবার আমরা সারাদিনে ফুলের মার্কেটে, ফুলের বাগানে সারাদিন শুট করব। এবারে মাটন খাবো, খেয়ে সারাদিন ছবি তুলবো, মজা করব। আবার রাত্রিবেলা 8টার মধ্যে ফিরে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। শুভরাত্রি।